আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একজন একটু ইনশিওর করলে ভালো হতো। হ্যাঁ মাসুম, শোনা যাচ্ছে তোমার কথা। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম অনারেবল অডিয়েন্স, আমি রাকিবুল হাসান মাসুম। আমি IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চে অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন কোঅর্ডিনেটর, ডাটা অ্যানালাইসিস ভলান্টিয়ার এবং সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর ভলান্টিয়ার হিসেবে আছি। আর আমি ইউনিভার্সিটি অফ রাজশাহীতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে পড়ছি। আপনাদের সকলকে IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে এই ওয়েবিনারে স্বাগতম জানাচ্ছি। আজকের ওয়েবিনারের টাইটেল হচ্ছে ডিসকভার দ্য পোটেনশিয়াল ইন IEEE ভলান্টিয়ারিং। এই ওয়েবিনারটি জয়েন্টলি অর্গানাইজ করছে IEEE কম্পিউটার সোসাইটি, ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এবং IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ WI অ্যাফিনিটি গ্রুপ ইন অ্যাসোসিয়েশন উইথ IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ। আমাদের এই ওয়েবিনারের স্পিকার হিসেবে আছেন জনাব ওয়ালিদ বিন হাবিব ভাই। তিনি বর্তমানে সাস্টেনেবল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এ MSc করছেন অ্যালবার্ট লাডউইগস ইউনিভার্সিটি অফ ফ্রাইবার্গ, জার্মানিতে, এবং তিনি জার্মানি IEEE সেকশনে স্টুডেন্ট অ্যাক্টিভিটি চেয়ার হিসেবে আছেন। তিনি আরো করেসপন্ডিং মেম্বার হিসেবে আছেন IEEE R8 হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস কমিটির। তিনি IEEE ইউনিভার্সিটি অফ ঢাকা স্টুডেন্ট ব্রাঞ্চের ফাউন্ডার সেক্রেটারি ছিলেন এবং তিনি ব্রাঞ্চটির চেয়ার হিসেবে ছিলেন 2016 থেকে 17-তে। তিনি আরো 2017-তে IEEE বাংলাদেশ সেকশনে বেস্ট ভলান্টিয়ারের অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সকলেই এই ওয়েবিনারে স্বতঃস্ফূর্তভাবে জয়েন করছে। প্রায় 30টি ইনস্টিটিউট থেকে প্রায় 120 জনের উপরে আমাদের ওয়েবিনারে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে। আমাদের সকল ওয়েবিনার এবং শর্ট কোর্সের ভিডিও আপনারা IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাবেন। এই পর্যায়ে আমাদের সাথে আছে IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের লজিস্টিক কোঅর্ডিনেটর জাওয়াদ ইসলাম ভাই আছেন। আমি ভাইকে রিকোয়েস্ট করব IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ সম্পর্কে একটা শর্ট রিভিউ আমাদের মাঝে প্রেজেন্ট করার জন্য। ভাই। ধন্যবাদ মাসুম। আমি স্লাইডে চলে যাই। সবাইকে স্বাগত জানাচ্ছি IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চে। আমি জাওয়াদ ইসলাম, লজিস্টিক কোঅর্ডিনেটর, IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ। আমি বর্তমানে পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, রাজশাহী বিশ্ববিদ্যালয়। IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চে 5টি সোসাইটি ও অ্যাফিনিটি গ্রুপ আছে। IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি, IEEE ওয়েমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপ, IEEE রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি, IEEE পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি এবং IEEE কম্পিউটার সোসাইটি। আমাদের IEEE RUSP 2021 এর এক্সিকিউটিভ কমিটি ভাই, সরি কাউন্সিলর ফর হিসেবে ইন্টারাপশন আছেন। ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার হয় নাই। থ্যাংক ইউ মাসুম। মেবি থ্যাংক ইউ। ওকে, এবার দেখা যাচ্ছে না মাসুম? হ্যালো। হ্যাঁ ভাই, এবার আসছে। আমাদের IEEE RUSP এক্সিকিউটিভ 2021 এর এক্সিকিউটিভ কমিটিতে আছে কাউন্সিলর হিসেবে রাজশাহী ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার জাকিয়া জিনা চৌধুরী ম্যাম এবং চেয়ার হিসেবে আছেন হোসেন মোহাম্মদ সাবির ভাই। আমাদের IEEE RUSP এর কিছু অ্যাচিভমেন্টের মধ্যে IEEE বাংলাদেশ সেকশন 2020 বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড উইনার হয়েছিলেন আমাদের ব্রাঞ্চের চেয়ার হোসেন মোহাম্মদ সাবির ভাই। এছাড়াও আইডিয়া কন্টেস্টের গ্র্যান্ড ফিনালেতে অনারেবল মেনশন পেয়েছিল আমাদের IEEE RUSP টিম স্পার্কস টিমের মেন্টর হিসেবে ছিলেন শেখ খালেদ মুস্তাক স্যার, IEEE রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটির অ্যাডভাইজার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। টিমের মেম্বার ছিল বিপিন সাহা ভাই, অনিন্দ সানার দীপ্ত ভাই এবং আমিন আক্তার আপু। IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের উইন্টার সিম্পোসিয়াম 2020 বেস্ট অ্যাম্বাসিডর অ্যাওয়ার্ড উইনার হয়েছিল ফারহিন মাসেদ মায়াবী। এছাড়াও
IEEE এক্সট্রিম প্রোগ্রামিং কম্পিটিশনের 14.0 এর অ্যাম্বাসিডর এবং টেক্সটাইল 2020 ক্যাম্পাস অ্যাম্বাসিডর ছিলেন আমাদের ব্রাঞ্চের চেয়ার হোসেন মোহাম্মদ সাবির ভাই। এবং আমি আরো জানাতে চাই, আমাদের IEEE এক্সট্রিম প্রোগ্রামিং কম্পিটিশনের 15.0 তে অ্যাম্বাসিডর হিসেবে সিলেক্ট হয়েছে আমাদের ব্রাঞ্চের ওয়েবমাস্টার বাইজিৎকে শুভকামনা। IEEE এক্সট্রিম প্রোগ্রামিং কম্পিটিশন 14.0 তে আমাদের IEEE RSB দুটি টিম প্রাইজ উইন করেছিল, টিম ক্রেজি কোডার্স আর ইউ এবং টিম ডিস্টিল কোডার্স আর ইউ। কোভিড-19 প্যান্ডেমিকের আগে আমাদের IEEE RSB থেকে বেশ কয়েকটি ওয়েবিনার আয়োজন করা হয় এবং প্যান্ডেমিকের টাইমেও অলমোস্ট 20 থেকে 25টির মতো ওয়েবিনার, ওয়ার্কশপ এবং শর্ট কোর্সের আয়োজন করা হয় IEEE RSB থেকে। এই ওয়েবিনার গুলোতে গ্লোবালি 100টিরও বেশি ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল এবং এই ওয়ার্কশপ ওয়েবিনার গুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য: অটোডেস্কের সাথে ডিরেক্ট কোলাবোরেশনে আয়োজিত 3D মডেলিং উইথ অটোডেস্ক ওয়ার্কশপ এবং ড্যাট স্কলারশিপের সাথে কোলাবোরেশনে আয়োজিত হায়ার স্টাডি ইন জার্মানি, এডুকেশন ইউএস এর সাথে আয়োজিত গ্র্যাজুয়েট স্টাডিজ ইন ইউনাইটেড স্টেটস। এছাড়াও 6 দিন ব্যাপী একটি শর্ট কোর্স ছিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং উইথ অটোক্যাড অ্যান্ড সলিড ওয়ার্কস এবং ইরাসমাস মুন্ডসের সাথে হায়ার স্টাডি স্কলারশিপ রিলেটেড একটি ওয়েবিনার আয়োজন করা হয়। এছাড়াও ডিপ লার্নিং, অটোনোমাস ড্রাইভিং, কনস্ট্রাকশন ভেহিকেল, এসওপি রাইটিং রিলেটেড এবং সিভি রাইটিং রিলেটেডও বেশ কিছু ওয়েবিনার IEEE RSB থেকে আয়োজন করা হয়। আমাদের লাস্ট 90 দিনে 6টি ইভেন্ট আয়োজন করা হয়েছিল এবং এই ইভেন্ট গুলো পিপল রিচ করেছিল অলমোস্ট 2,68,000 মানুষ পিপল এবং ইভেন্টের রেসপন্স ছিল 3.1K। তো এই ছিল IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা। সবাইকে ধন্যবাদ। মাসুম, ধন্যবাদ ভাই। you can continue. ধন্যবাদ ভাই। আমি এবারে আমাদের ওয়েবিনারের মূল পর্বে চলে যাচ্ছি। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে করতে পারবেন। সেশনটা চলাকালীন আমরা সবাই আমাদের মাইক্রোফোনটা মিউট রাখবো। একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হবে কিছুক্ষণ পরে চ্যাট বক্সে, আমরা সবাই সেটা ফিল আপ করবো। আমি আর কথা না বাড়িয়ে আমাদের স্পিকার অনারেবল ওয়ালিদ বিন হাবিব ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাই। ধন্যবাদ। গুড আফটারনুন এভরিওয়ান। আমি কি অডিবল সবার কাছে? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। সো প্রথমত থ্যাংক ইউ IEEE Rajshahi University Student Branch to call me in the event and IEEE নিয়ে কিছু কথা বলার জন্য। আমি প্রথমত জাস্ট একটা সংক্ষিপ্ত গোল আমি জানতে চাই যে আউট অফ দ্য মেম্বার্স যারা আজকে জয়েন করেছে, এখানে নতুন IEEE মেম্বার কয়জন যাদের IEEE নিয়ে ধারণা খুবই কম? কারণ যতগুলো অ্যাচিভমেন্ট আমি দেখলাম এগুলো অনেক টাইম সাপেক্ষ অ্যাচিভমেন্ট। দ্যাট মিনস আমি আজকে ভলান্টিয়ার শুরু করে আমি কালকে এই অ্যাচিভমেন্ট গুলো পাবো না। সো মোস্ট অফ ইউ আর ভেরি acknowledged about IEEE's contribution in career. সো জাস্ট যারা হচ্ছেন আজকে যে হোস্ট তাদের কাছে আমি জানতে চাই যে নিউ ভলান্টিয়ার অথবা নিউ মেম্বার মোটামুটি কজন আছেন এখানে? If you have any idea about that. Okay. Around 20. Okay, fine. That's good.
Okay, some people have already had to listen. That could be new. It doesn't matter actually how new or how old it is. IEEE is always something new. Okay, so আজকে হচ্ছে খুব টেকনিক্যাল কোন ইভেন্ট না, খুব বেসিক্যালি এটা হচ্ছে আমাদের খুব ক্যাজুয়াল একটা ইভেন্ট। আমরা যখন IEEE নিয়ে কিছু বলি তখন সেগুলো হচ্ছে ক্যাজুয়াল ইভেন্টে হয়। হোপফুলি আমার স্ক্রিন এখন ভিজিবল সবার কাছে, যদি না থাকে তাহলে আনমিউট করে একদম জানাবেন। ওকে, সো লেটস স্টার্ট দ্য অফিশিয়াল থিং। The title of the event that I choose for the event is Discover the Potential in IEEE Volunteering. So this is about volunteering, but in IEEE, and how you will set yourself in the IEEE volunteering field. That's the topic of my discuss today. So thank you, Rajshahi University Student Branch, again to arrange this webinar. And I hope this webinar is not for random. This is really for who are interested in volunteering in IEEE and to know how to use the IEEE resources and how you can set yourself in the future for volunteering. Okay, so I have already been introduced to all of you. I am Walid, and I did my master's from Germany, and now working at scientific assistant at the FEU, that's Friedrich Alexander University of Erlangen and Nuremberg, and in association with Helmholtz Institute of Erlangen, Nuremberg Renewable Energy, and IEEE Forschungszentrum. And I work in the field of photovoltaics, so solar cell and solar module characterization. Not exactly the PV system. I work in the physics of solar cells. And out of my IEEE contribution at current, I am the SAC chair of IEEE Germany section and corresponding member appointed from the Region 8 director in Humanitarian Activities Committee. And recently, I have started my volunteering in the as a chair in the Power and Energy Society Humanitarian Activities Committee's student activity. So that's all about myself. So, and what I want to discuss today. You see, these are something that you know already. I want to remember you because IEEE is such a big thing, such a vast and versatile resources that we sometimes get confused what to do and how to do. So যারা আজকে খুবই নতুন তারা একটা ওভারঅল আইডিয়া পাবে যে আমি আসলে IEEE কোন রিসোর্স থেকে আমি আমার যে পারপাস বা আমার যে এম সেটা আমি ফুলফিল করতে পারবো। আর যারা অলরেডি অনেক এস্টাবলিশড ভলান্টিয়ার IEEE তাদের জন্য এগুলা খুব একটা নতুন না, বাট মেবি দে ক্যান হ্যাভ সাম কোশ্চেন্স, দেন আই ক্যান অ্যান্সার দেয়ার কোশ্চেন্স ইফ আই নো। ওকে, so so how do I want to share my ideas? The idea is, if I share the writings from IEEE, like a paragraph or some lines, these are not the thing that will interest you. So I want to show what I have done till now and what resources I have used, so that it becomes more visible to you, so that you can also think that, okay, this is the way that someone crosses the IEEE path, and I can do better. Maybe I can use the best of the resources than my colleague did. And that's how I want to present, not just some writings, not IEEE do. It's most about what I have got from IEEE, so that the benefits of volunteering in IEEE and be an IEEE member is quite visible to you. Okay, and one very important thing, whenever, even at my university now, my colleagues always say that like, you are a big guy of IEEE or whatever in something, because we always aim to publish our papers in the big journals of IEEE photovoltaics, and that sometimes that we also came to discussion about IEEE. So IEEE is something, if you are in engineering or in scientific research in academia, you will hear it multiple times and you cannot escape from it. So it is something that if you love it, then it will help you a lot. And let's see how have I got benefited from it. Okay, so this is my biography. I have already told you there is nothing in it. Let's go to it. This is the committee I serve here. You can see Mr. John, Mr. Abdul Latif,
Lavender, this is myself, this is Manuela, this is Manuela, Fairuz, Muhammad, and Mufti. These are the important, like, what is the benefit of this picture? There is nothing in it, no information in it. The most information, important information from it is the diversity of people that I am working with. Okay. There is a questions. Please share the full screen. Is my screen not visible to you? The host, you can unmute and speak, then I can understand. Okay, fine. So I didn't get the question, so please share the full screen. I shared the full screen though. So the most important thing in this picture is that there is a diversity of people that I'm working with. These are all people. This is the chair of this committee, and he is an engineer in Nigeria since last 15 years, and he is working in IEEE Smart Village and a lot of projects, not in IEEE, but in Region 8. I'm not talking about only IEEE, about the code engineering field as well. And he is from Spain. He is a professor. Yeah, he is the associate professor in the Nottingham University, and he is also an engineer in Nigeria. She is also an engineer in Kenya. So this is the term IEEE that connects me to the engineers of different countries of the world and professors of different parts of the world. And every week or twice a month, we are in connection for a purpose of the committee, and thus we really come to know each other. And then later part, at the very end of the discussion, I will say, what is the benefit of knowing people? Okay. Next thing, I want to say, this is my another committee. I guess you already know Dr. Fatta. He was the past chair of IEEE when I was IEEE member in Bangladesh. So he introduced me to IEEE. I'm really honored to meet him, and I really always pay my humble attention and gratitude to him for taking me in this field, because I never regretted. And this is a huge, because this is a global committee, and from region 1 to region 10, like we have 28 number of executive committee members, and I'm working with some different people here. So these are the things that whenever you come to a place in IEEE, you got to know people, and these people are excellent people who are really doing excellent in their designated fields of engineering or research or science on other activities. This is something that's here. I am not myself, yeah, but this is our regional student activities committee. In your region, there is also a student activities committee. What is the purpose of that? That I am a part of Germany, and they are a part of region 8. So being a part of a section of a country, I'm still connected to these 10 to 12 number of peoples with whom I am not working directly, but I get to know all of them. Yeah. And I have already met a few of them already in some places, and they get to know my name, they know myself, and they connect me. They say something to me sometimes in different social media, sometimes by call from different countries, to achieve a specific goal. So till now, what is visible to us that IEEE is the name of something where you get to know a lot of people, not only your university, not only your country, not only your continent, it could be the whole over the world, with whom you can share your ideas. So it's not like that you are an engineer, but you get to know about some journalist and you are sharing your ideas. That's not the purpose, or that's not what we like. If we are engineer, we will always feel the rights to meet with the people whom we like. If you are an electrical engineer and you are traveling to India and you are traveling by plane, and by the time you meet an engineer as well from India in the plane, you will have the most interest, and you will feel exciting to talk to him because there's something different. There's the professional interest. So IEEE is a field where you will get your people, the type of people you are, you will get the type of people there.
And that's the most important part. Among all other benefits of IEEE, there's the most important part, that you know people all over the world. And what is the benefit of knowing people? I told you that I will tell at the later of the presentation. Now let's start with IEEE. Yeah, we tell that IEEE is the world's largest technical and professional organization, and it works for the advancement of technology. That's the motto of IEEE. But the very important part is that it is not one of the largest. We never say that, because it has already established itself the largest technical and professional organization, and it only works for the advancement of technology. If you see, IEEE has 1,200 plus standards. Now, what is IEEE standards? We will discuss it about it. But if I can give an example, all of you have a Wi-Fi connection if you're at your home. If you have the box of the router, if you check it, you will find that in some place it's written IEEE 802 points something, some numbers. That means Wi-Fi standard all over the globe is IEEE standards. IEEE gives a standard that what is the standard of using a device. Okay, so your most company on these days Wi-Fi is also an IEEE standard. IEEE has 5 million plus technical activities and articles, and you get it from IEEE Xplore. It has 39 plus technical societies and 7 councils. And we have more than like you can see 400,000 plus members, 340 plus local sections, and more than 1,600 plus conferences. And using all of these resources, IEEE has already established itself one of the, I can say exactly, it's 45th world's brand in the world out of 100. If you consider Apple as a brand, Microsoft as a brand, Tesla as a brand, Porsche as a brand, IEEE and Microsoft, yeah, I already told about it. IEEE is the world's 45th brand in the world, and it is already improved itself by using 1,600 plus conferences, 340 plus local sections, 400,000 plus members, and using the activities that you are also using now, and all over the world. Maybe you are in Bangladesh now, but at the same moment, all over the world, there will be some places that has their, some of the events is already going on. So some technical societies, some councils, and articles and standards. So these are the resources and these are the power of IEEE. So as a member, you and I are also part of IEEE. Bangladesh as a section is also part of IEEE. And conferences, these are also part of IEEE. So you cannot, if you are a part of IEEE, you cannot ignore them. Okay, let's go into details. Now, what is IEEE standards? I mean, is it important to know what is standards? Because I am pretty sure that even if some of you are volunteering in IEEE for a long time, and because, and it's not in your university, it could be in anywhere in Bangladesh, it could be anywhere in the world, because I know in Germany, I'm the SAC chair of Germany, and I talk to the student branch chairs thrice a month, sorry, once in a 3 months, and they don't know about it. And it's not, so the idea is we really do not know all about IEEE. But this is the most fundamental part of IEEE, that IEEE has standards. What is a standard? Suppose you have I give it from my research field. You want to not design, you want to set up a photovoltaic or solar module, because you have built a new building. You want to set up a module on the top of your house. Now this module, how do you get it? You go to a market. You go to the solar market and you buy it. The people who sell this, the seller, they show you a lot of solar modules. They give the advantages like the power, the voltage, and current, the duration of its lifetime, everything. Every module has different type of lifetime. So who are the people that gives this solar module a standard like lifetime, voltage, currents? This is got by testing, right? That there are some organizations who test and then they give this number. Okay, this is the results of this module. So
These type of things we call standard. You are electrical engineers and you are computer engineers. I guess you know it better than me. I mean, of course, you all know. So these are called standards. IEEE has more than 1,200 standards. Let's think, just check 3 about it. 1547. You might get this number a lot of times. IEEE standard for interconnection and interoperability of distributed energy resources with associated electric power system interface. So, who you are working with, IEEE, you will come to know in your job field in future that your devices, I mean, have IEEE 14547 standards. Maybe you are also working in, suppose, in the USA in a lab, but in distributed energy resources, and you will find that your lab uses IEEE 15547 standards. Then you can say that, okay, that IEEE has such a visibility, and I have been a part of IEEE before I come to USA. IEEE 20305. This is for Smart Energy Profile Application Protocol. And P2800, this is standard for interconnection and interoperability of inverter-based resources interconnecting with associated transmission electric power systems. A lot of people, like for from electrical engineering, you have studied this transmission electric power system, and you did not get this name of IEEE in your books, in your lectures, because normally you are not taught about the testings. You are taught about the basics, the physics, how does it work. But when you become an engineer, you go to the field of work, you get to know about the testings. If you go in the characterization fields, then you get to know about IEEE. So IEEE starts from the testing level of a device. So it has the power to give the right or wrong, yes or no, to different engineering devices, different engineering fields in the world. So IEEE is not only about being a chair or a volunteer, it's about to rate the devices you use in your home. It's a huge thing. Okay. Now, the students who want to work in the research field, this is for you. I will go through different resources of IEEE. That's what I said. Not all of the resources will be needed for you. This IEEE Xplore is for all of you who are doing your bachelor thesis, who are doing your master thesis, or who will apply for the PhD or masters in abroad. That means, what is this? This is the website where you will get all your papers needed for your writing or studying. And if you go there, the number of papers which are archived there is huge. And if you can publish your papers in the topmost conference of IEEE, especially the society conferences, then you are go to go. Like, your acceptance in the world, in different countries of the world, is extremely huge. So try to publish your work in IEEE Xplore, not in all the conferences. I mean, depends on your work. At the beginning, you may start to publish some papers, international conferences in Bangladesh or in Asia, but then try to publish is in the topmost conferences of IEEE. So if you have a publication in IEEE, you can have some very good reputation in your career. So IEEE gives you reputation as well. Okay, it's not about volunteering, not about being a chair and talk in the conference. IEEE gives you reputation as well, even if you are not a volunteer. So if we think about the discover of role in IEEE, volunteering, even if you are not a volunteer, with volunteering, IEEE can give you honor, IEEE can give you a lot of reputation if you just keep on publishing your papers in IEEE and archive in IEEE Xplore. Okay, this is a sample of IEEE Xplore. He is my previous supervisor when I used to work in Fraunhofer Institute for Solar Energy Systems. And you can see that these are the way that IEEE archives their paper. And these are locked paper, this is open paper. But if you have institutional access, you can read all of them. This is a journal, this is a conference, this is a journal.
So IEEE has journal as well, and journal papers are also archived in the IEEE Xplore. And the most important thing is that if you click the names, you can really get to connect them. Like you can have some, if they fill their profile in IEEE, you can get their email address or something. Suppose I say one of you wants to apply in front of our Institute for Solar Energy Systems in some places, and you easily get to know that he is a first author, so he is really publishing a lot of paper. That means he has a lot of research work. So at some point you read some of the paper, you find that this is interested to me, and you click this point and you get the email address of him, and then you write an email that I read a few paper about this topic, and I found that you have a lot of paper in it, so you are really expert in it. I want to apply for this. Now you keep on your conversation. So it's not about only going to the university website and find the lab who is working in this field. IEEE Xplore is also very important. Like this is a shortcut trick. This is not the ideal trick, but you can get who is really publishing the papers. You can also find it that you see 2021 paper, 21 paper, and 21 paper. So within a year, he published 3 papers. So he has a lot of work now. You can see. So you can think, okay, I can apply him. If he wants to take me, then he can take me. So this is another way of knowing the people who are working in a field, and if you can connect with them. So IEEE is again the platform where it will connect you to the people you want to get connected. Okay, go to the next part. Let's go. IEEE Spectrum. Yeah, I want to know from just, you can raise your hand. This is because this is a very common platform. How many of you know about IEEE Xtreme? Just want to, you can raise your hand, I can see it. Nobody knows about Xtreme, really? Assalamu alaikum. Alaikum salam. Okay. IEEE Xtreme হচ্ছে একটা মানে প্রোগ্রামিং কন্টেস্ট টাইপ, মানে এখানে স্পেকট্রাম। ওকে, সরি। ওকে, এখানে সাইয়েদ পারভেজ হাত তুলেছেন, সো সে জানে স্পেকট্রাম সম্পর্কে। ভালো লাগলো। আর আরেকটা কোশ্চেন সাবির, আমাকে ইংলিশ বললে ঠিক আছে নাকি আমাকে বাংলা শেষ করা উচিত? হ্যাঁ, বাংলা করলে ভালোই হয়, ইংলিশ বাংলা মিলাই করলেও চলবে। ওকে, ঠিক আছে, তাহলে ইংলিশ বাংলা মিলাই করলে ভালো হয়। বিকজ সামটাইমস যেটা হয় যে ধরো আমাদের যেমন ঢাকা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট আছে, ওর বাবা হচ্ছে তোমার ইরানের মানে এম্বাসি অফ ইরানের তোমার ফার্স্ট সেক্রেটারি বা কিছু একটা, সে আমাদের সাথে হচ্ছে মানে ডিউটি করতে পারে। তো আমাদের এখানে কোন ইভেন্ট হলে আমরা আসলে বাংলা বলতে পারি, কারণ একজন থাকে তো যে বাংলা কিছু বোঝে না। তো ঠিক আছে, তাহলে বাংলা ইংলিশ মিলাই বলতেছি। তাহলে স্পেকট্রাম নিয়ে সাইয়েদের আইডিয়া আছে, আমি একটু তার কাছে শুনতে চাই আসলে যে স্পেকট্রাম নিয়ে আসলে কি ধারণা রাখে। ভাইয়া, স্পেকট্রাম মূলত জিওলজি নিয়ে কাজ করে আর কি। আচ্ছা, আমি তোমার কথা না খুব ক্লিয়ারলি বুঝতে পারি নাই, কোনো একটা রিজন নাই, কথা একটু কেটে গেছে। তুমি বলছো মোস্ট প্রবাবলি জিওলজি নিয়ে কাজ করে, এরকম কিছু তুমি এটাই বলছো যে জিওলজি নিয়ে কাজ করে IEEE স্পেকট্রাম? হ্যাঁ, জিওলজি এন্ড ওয়েদার। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এটাকে এক্সপ্লেইন করি তোমাদের সবার কাছে, কারণ তোমরা অনেকে, আমি ভাবছি তোমরা অনেকে হাত তুলবা, কিন্তু যেহেতু অনেকে হাত তুলবে জিনিসটা বলি। ওকে, এখন আমি বুঝতে পারছি। হ্যাঁ, এখন তোমরা সবাই মিউট করো, আমি তাহলে এটাকে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যেটা হচ্ছে IEEE স্পেকট্রাম আসলে জিওলজি বা ক্লাইমেট নিয়ে কাজ করে না। IEEE স্পেকট্রাম হচ্ছে IEEE একটা ম্যাগাজিন, যেটা কখনো কখনো ম্যাগাজিন আকারে বের হয়, যদি কেউ কিনতে চায় সেটার জন্য পে করতে হয়। নরমালি এটা একটা ওয়েবসাইট আছে, IEEE স্পেকট্রাম ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের একটা স্ক্রিনশট দিচ্ছি। তুমি যদি বাম দিকে খেয়াল করো সবাই, তাহলে বাম দিকে হচ্ছে অ্যারোস্পেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োমেডিক্যাল, কম্পিউটিং, এনার্জি, গ্যাজেটস, গিক লাইফ, হিস্টোরি, আমি সেমিকন্ডাক্টরস, এমন কিছু নাই যে এখানে নাই। তাহলে আমি এখানে গেলে কি করতে পারবো?
আমি এখানে গেলে প্রত্যেকটা ফিল্ডের কিছু আর্টিকেল, যেমন আমি যদি বলি আমি যেরকম ফটোভোল্টাইক নিয়ে কাজ করি, আমি সরি আমি ফটোভোল্টাইক নিয়ে এক্সাম্পল দিই বিকজ আমি এটা সেটা কিছু পারি না, বা আমার যে ব্যাচেলরে যতটুকু নলেজ ছিল, যেখানে আমি ফিজিক্স, ইলেকট্রনিক্স অথবা আমি কমিউনিকেশন করে আসছি, মাস্টার্স করার পরে আমার আসলে সেইটার নলেজ 100% থেকে 10 to 0 চলে আসছে, কোনো প্র্যাকটিস না যেহেতু। আমি এখন একটা জিনিসই পাই, সেটা হচ্ছে ফটোভোল্টাইক্স। তো এটার এজন্য সব এক্সাম্পল এটার থ্রুতেই যায়। সো যেটা হয়, আমি কোনো কিছু নিয়ে লিখি, আমার খুব প্যাশন এটা নিয়ে জানা, তো আমি একটা আর্টিকেল লিখবো, আর্টিকেল লিখে আমি হচ্ছে IEEE তে জমা দিব, আমার এই আর্টিকেলটা এখানে ছাপা হবে, এটা কোনো পেপার না, এখানে ছাপা হবে। এবং এখানে কিছু IEEE স্পেকট্রাম কিন্তু আমার মানুষকে জবও দেয়। দ্যাট মিনস দেয়ার আর সাম পিপল, আমি কিছু লোক পিপল দে ক্যান ওয়ার্ক ইন IEEE স্পেকট্রাম, তারা হচ্ছে ফুল টাইম এমপ্লয়ার, তারা হচ্ছে তোমার ফুল টাইম বেতন পায়, আমাদের মতো ভলান্টিয়ার না। তারা তোমার এইসব জিনিসকে মডিফাই করে, তারপর হচ্ছে তাদের এডিটোরিয়াল টিম আছে। স্পেকট্রামে কি আছে? স্পেকট্রামে আছে হচ্ছে রিসেন্ট ইনোভেশন। দ্যাট মিনস ধরো আমি যদি বলি যে এখন কোভিড নিয়ে যেহেতু কাজ হচ্ছে প্রচুর, ইঞ্জিনিয়ারদের অনেক প্রজেক্ট হচ্ছে, তার ভিতরে বেস্ট কোন সলিউশন যেটা তোমার আসলে আসছে, অথবা কোভিডটা কেন আসছে, এটার রিজন কি, এটা কি হইতেছে ওয়ার্ল্ডে, এটার ভাইরাসের স্ট্রাকচার কি, এটা নিয়ে একটা ওভারঅল লেখা আমি এই স্পেকট্রামে গেলে যদি পাবলিশ আমি দেখতে পাবো। তাহলে স্পেকট্রাম হচ্ছে আমার সেই প্ল্যাটফর্ম যেখানে আমি ওয়ার্ল্ডের রিসেন্ট ইনোভেশন, রিসেন্ট কোন আইডিয়াস, এটা ডিটেইল লেখা আমি এখানে পড়তে পারবো। তাহলে স্পেকট্রামটা দরকার কি? আমি এই প্ল্যাটফর্মটা থেকে আমি কিভাবে আমি কি পোটেনশিয়াল ডিসকভার করবো আমি এই প্ল্যাটফর্ম থেকে অ্যাজ এ ভলান্টিয়ার। তো যেটা হয়, আমি যখন চিন্তা করি, সাপোজ আমি সবসময় ধরে নেই যারা আমাদের IEEE ভলান্টিয়ার, তারা ফিউচারে হায়ার স্টাডিজে যাবেন, তারা বাংলাদেশের কোনো গভর্নমেন্ট জবে যাবে না, কারণ যে পরিমাণ এফোর্ট একজন ভলান্টিয়ার IEEE জন্য দেয় বা ইউজ করে, এইটা আসলে ফিউচারের জন্য মানে হায়ার স্টাডিজের জন্য অনেকটা হেল্পফুল। সো আমরা এই জন্য ধরেই নেই। এবং তোমরা যদি স্ট্রাকচার ফলো করো, যে যতজন প্রমিনেন্ট ভলান্টিয়ার জাস্ট বাংলাদেশ সেকশনে ছিল আগে থেকে, তোমাদের আগে থেকে, তুমি যদি তাদের এখন কারেন্ট পজিশনটা দেখো, তুমি দেখবা তারা ম্যাক্সিমামে হচ্ছে তোমার বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে জব করতেছেন, গ্রামীণ ফোন, বাংলা ফোন এবং বড় বড় ইন্ডাস্ট্রি, অথবা তারা বিদেশে কোনো জায়গায় পড়ালেখা করতেছেন, অথবা পড়াশোনা শেষ করে কোথাও জব করতেছেন। তাদের ভিতরে সিঙ্গেল পার্সনও নাই যারা হচ্ছে তোমার সরকারি জবে চলে গেছে। এটা হচ্ছে একটা জিনিস। তাহলে তুমি যখন বিদেশে অ্যাপ্লাই করবা, তোমাকে কিন্তু বেসিক্যালি প্রফেসরকে অথবা তোমার সুপারভাইজারকে ইমপ্রেস করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। ইমপ্রেস করতে গেলে তোমাকে আসলে জানতে হবে যে ওয়ার্ল্ডে কি কি ঘটতেছে তোমার ফিল্ডে। যেমন যদি এখন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ইঞ্জিনিয়ার্স ইউ ক্যান ডিসরাপ্ট ক্লাইমেট চেঞ্জ। তাহলে তুমি ধরো কোনো কারণে এনার্জি নিয়ে কাজ করতে চাও অথবা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে চাও, তাহলে ক্লাইমেট চেঞ্জের আসলে রিসেন্ট কি কি জিনিস হয়েছে ওয়ার্ল্ডে এবং কি কি সায়েন্টিফিক ইনোভেশন হয়েছে যেগুলো আমরা বেসিক্যালি জানি না, নিউজ পেপারও এগুলো কখনো আসে না, ওই জিনিসগুলোর ডিটেল আর্টিকেল আমি স্পেকট্রামে পাবো। তাহলে দেয়ার উইল বি ভেরি সামথিং হিয়ার যেটা আমার অন্য যারা অ্যাপ্লাই করবে তারা হয়তো জানেও না, তাদের হয়তো টেকনিক্যাল নলেজ খুব ভালো। কোন একটা ছেলে ধরো রাশিয়া থেকে অ্যাপ্লাই করলো, টেকনিক্যাল নলেজ খুব ভালো, কিন্তু ওভারঅল আসলে তুমি যে তোমার কাছে জিজ্ঞেস করবে যে তুমি আমার এখানে কেন অ্যাপ্লাই করতে চাও, তুমি শুধু বললা যে তোমার ল্যাব এত ভালো, আমি দেখলাম তোমার ল্যাবে অনেক কিছু করা যাবে, তোমার ল্যাবে কাজ করলে আমি হয়তো ফিউচারে নোবেল প্রাইজ পেয়ে যাবো, এরকম কথাবার্তা থেকে খুব বেশি ইম্পর্টেন্ট হতেছে তুমি যদি বলো, অ্যাড্রেস করতে পারো যে তোমাকে আসলে কোন ইস্যুটা মোটিভেট করছে তোমাকে ইউএস এর এই ল্যাবে অ্যাপ্লাই করার জন্য। এই জিনিসগুলো অনেক বেশি স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করে। স্পেকট্রাম হচ্ছে সেই জায়গা যেখানে তুমি তোমার স্পেসিফিক ফিল্ডের রিসেন্ট ইনোভেশন গুলা এবং রিসেন্ট আর্টিকেল গুলো তুমি দেখতে পাবা। এবং তোমাকে স্পেকট্রাম যারা রেগুলার পড়ে তারা আসলে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি আপ টু ডেট থাকে। যে টেসলা কি কাজ করতেছে এখন, ধরো টেসলা নিয়ে একটা আর্টিকেল আছে এখানে, পোর্শে কি কাজ করতেছে এখানে, অটোনমাস ভেহিকল কি কাজ করতেছে এখানে, তুমি ডিটেলস তুমি জানতে থাকবে। এখানে ওয়ার্ল্ডে কোনো কিছু এক্সট্রাঅর্ডিনারি হবে, স্পেকট্রামে চলে আসবে। এটা হচ্ছে স্পেকট্রাম। ওকে, আই হোপ এটা বুঝতে পারছো। এবং স্পেকট্রামটা খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম আসলে IEEE ভলান্টিয়ারদের জন্য, এই জন্য এটাকে তোমরা মাঝে মাঝে নার্চার করবা, দেখবা। তো এইগুলোই আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে IEEE রিসোর্সেস। আমি যদি প্রথমে বলি, আমরা IEEE কে দেখলাম, IEEE এক্সপ্লোর দেখলাম,
তারপর হচ্ছে IEEE স্পেকট্রাম দেখলাম। সো এই রিসোর্সেস গুলা IEEE ভলান্টিয়ার হোক অথবা একজন মেম্বার হোক, সবাই ইউজ করতে পারে। এগুলোতে দেখতে কোনো মানিও পে করতে হয় না। ওকে, এখন থেকে আমরা দেখি ভলান্টিয়ারদের জন্য বেসিক্যালি যারা একদম রিয়েলি এখন ভলান্টিয়ারিং করতেছো এবং যারা কয়েকদিন পরে ভলান্টিয়ারিং স্টার্ট করবে এবং একটা টাইমে সাবিরের জায়গা, অনামিকার জায়গা, সবার জায়গায় একজন একজন নিয়ে নিবে, তাদের জন্য হচ্ছে এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। বাট তোমরা এটা সবাই জানো, বাট কিছু জিনিস যে জানা না এটা আমি জানি, এই জন্য আর কি একটু করা যে ভলান্টিয়ারিংটা কিভাবে কাজ করে IEEE এর ভিতরে এবং আমি কিভাবে আমাকে এই কোনো একটা জায়গায় দেখতে পারবো। আমরা যদি খেয়াল করি IEEE প্রথম যে সবচেয়ে বড় প্রজেক্ট সেটা হচ্ছে মেম্বার অ্যান্ড জিওগ্রাফিক অ্যাক্টিভিটিস বোর্ড, আমরা MGA বলি। MGA এর আন্ডারে রিজিয়ন থাকে, রিজিয়নের আন্ডারে এরিয়াস থাকে। এটা খুব একটা আমাদের কাজ করার এগুলো টেকনিক্যাল পার্ট, আমরা আসলে এতটা খেয়াল করি না। রিজিয়নের পরে সেকশন থাকে, তারপরে চ্যাপ্টার থাকে, এফিনিটি গ্রুপ থাকে, সেকশনের আন্ডারে সরাসরি স্টুডেন্ট ব্রাঞ্চ থাকে, সেকশনের আন্ডারে সাব সেকশন থাকতে পারে, বাংলাদেশে কোনো সাবসেকশন নাই, নেপাল হচ্ছে ইন্ডিয়ার একটা সাবসেকশন। কাউন্সিল থাকতে পারে, স্টুডেন্ট ব্রাঞ্চের আন্ডারে চ্যাপ্টার থাকতে পারে, এফিনিটি গ্রুপ থাকতে পারে। ওকে, তো তোমরা অলরেডি যারা এখানে ভলান্টিয়ারিং করতেছো তোমরা আসলে এগুলো সবগুলোর সাথে মোর অর লেস অ্যাসোসিয়েটেড এই টার্মগুলোর সাথে। আমি তোমাদের আমি নিজেই নাম ধরে জিজ্ঞেস করি, তাহলে না পারলে কিন্তু করার কিছু নাই, জাস্ট নট টু মেক দ্য প্রেজেন্টেশন মাচ বোরিং, কারণ টেকনিক্যাল জিনিস থাকলে আসলে প্রেজেন্টেশন অনেক প্রাণবন্ত করে তোলা যায়। সেখানে ইন্টারেস্ট থাকলে অনেক কিছু বলা যায়, বাট নন টেকনিক্যাল ইভেন্টে ইন্টারেস্ট ধরে রাখা খুব ডিফিকাল্ট। এই জাস্ট চ্যাপ্টার আর সোসাইটি নিয়ে সবার উপরে আমার কাছে অনামিকা তোমার নাম আছে, তুমি কি বলতে পারবো আসলে যে IEEE কাউন্সিলের কাজটা কি? ভাইয়া আমি খুব বেশি কিছু জানি না, আপনি বললে ভালো হয়। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আচ্ছা, ওকে, কাউন্সিল হচ্ছে IEEE এর ব্রড অ্যাসপেক্টে, যেমন IEEE ইন্ডিয়া কাউন্সিল, কাউন্সিল কিন্তু সব দেশে থাকে না, আমি ডেফিনেশন আগে এক্সাম্পল দিয়ে বোঝাই। IEEE ইন্ডিয়া কাউন্সিল, তো কাউন্সিল গুলো যে কাজ করে সেটা হচ্ছে তোমার টোটাল সেকশনের যে যতগুলো কাজ হয়, এটা তোমার ভলান্টিয়ারিং যেমন স্টুডেন্ট রিলেটেড কাজ হইতে পারে, এটা তোমার স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাক্টিভিটিতে চলে যায়, স্টুডেন্ট ব্রাঞ্চে চলে যায়, স্টুডেন্টরা কাজ করে। আর কিছু পার্টিকুলার যারা টেকনিক্যাল কাজ করে, যেমন IEEE তে যদি আমি এক্সাম্পল দিয়ে বলি যে পুরা ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়াতে কাউন্সিল আছে, ইন্ডিয়াটা বোঝানো ইজি, পুরা IEEE অল ওভার ইন্ডিয়া এটার ভিতরে তোমার সেকশন যেসব কাজ করে, এটার নন টেকনিক্যাল কাজগুলো, যেমন আজকের ইভেন্টটা যদি কোনো একটা সেমিকন্ডাক্টর ডিভাইসের উপর হইতো, এটা একটা টেকনিক্যাল টাক হইতে পারতো, কিন্তু এটা কোনো টেকনিক্যাল ইভেন্ট না, আসলে এটাও একটা ওয়েবিনারের মতোই। কাউন্সিল হচ্ছে তোমার টেকনিক্যাল কাজগুলো নিয়ে কাজ করে। ধরো ইন্ডিয়াতে সেমিকন্ডাক্টর নিয়ে রিসার্চ হইতেছে, রিসার্চ পার্টটাও তো IEEE এর একটা কাজের ভিতরে পড়ে। তো ওই পিওর কাজগুলো সেগুলো হচ্ছে তোমার কাউন্সিল করে, আর সাবসেকশন হচ্ছে সেকশনের একটা ছোটখাটো কাজ করে এরকম। তো এখানে অনেকগুলো নাম আছে, যেমন তোমরা হচ্ছে অনেকে আজকে স্টুডেন্ট ব্রাঞ্চে যে ইয়েলো পার্টটা, তোমরা এখানে অনেকের ভলান্টিয়ার, এখানে কেউ কেউ তোমরা আছো অলরেডি এফিনিটি গ্রুপের ভলান্টিয়ার, রাইট? তোমরা কেউ কেউ আছো চ্যাপ্টারের ভলান্টিয়ার। তো চ্যাপ্টার তো তোমরা জানোই যে কতগুলো চ্যাপ্টার আছে, কেউ কেউ আবার সোসাইটির ভলান্টিয়ারও আছো। তো এগুলো তোমরা সবই জানো, এই পার্টগুলা। তো জিনিসটা হচ্ছে যখন তোমরা আস্তে 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 তোমরা কি করবে, যে এখান থেকে শুরু যদি করি আমি, এখান থেকে তোমরা আস্তে 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 চেষ্টা করবে যে উপরের দিকে যাওয়ার জন্য, এই পজিশনটাতে কখনো না কখনো লাইফে হয়তো যাওয়ার জন্য এরকম হয়তো চেষ্টা করা হবে, চিন্তা করা হয়। তো প্যারেন্টাল কমিটি দেখো, WIE, YP, LMC এগুলো আছে, এগুলো প্যারেন্টস কমিটি। এছাড়া আছে টেকনিক্যাল অ্যাক্টিভিটিস বোর্ড, ডিভিশন, IEEE সোসাইটি এন্ড টেকনিক্যাল কাউন্সিল। তো আমরা যখন ছোটবেলা বলতে আমি যখন বুঝি, ইউনিভার্সিটিতে আমরা ভলান্টিয়ারিং শুরু করি, আমরা এই পার্টটাতে থাকি, স্টুডেন্ট ব্রাঞ্চ। আমরা এই পার্টটাতে আমাদের অ্যাক্টিভিটিস কি থাকে, আমাদের নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া। আমরা রাজশাহী ইউনিভার্সিটি থেকে হয়তো রুয়েটে যাব, রুয়েট থেকে হয়তো আমি কুয়েটে যাব, আমি অনেকগুলো মানুষকে চিনবো, তাদের সাথে আমার পরিচয় হবে এবং আমি হয়তো কিছু নলেজ গেইন করব। এই জিনিসগুলো হচ্ছে আসলে স্টুডেন্ট ব্রাঞ্চের অ্যাক্টিভিটির ভিতরে পড়ে। এর বাইরে কিন্তু
তবে তুমি যদি ভালো কোডার হও, তুমি যদি ভালো প্রফেশনাল হও, স্টুডেন্ট হও, তুমি IEEE এর কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবা। সেটা তো অবশ্যই ওপেন, অ্যাক্টিভিটি ওয়াইজ বলতেছি আমি, এই কাজগুলোই থাকে। বাট তুমি যখন প্রফেশনাল হয়ে যাবা, পাশ করে ফেলবা, তুমি যখন একটা ভালো মাপের ইঞ্জিনিয়ার হবা, তখন তুমি চেষ্টা করবা হচ্ছে এই যে এই পার্টগুলোতে জয়েন করার। সোসাইটি এবং টেকনিক্যাল কাউন্সিল, ডিভিশন, টেকনিক্যাল অ্যাক্টিভিটিস বোর্ড, এই কমিটিগুলা সরাসরি কোন একটি স্পেসিফিক গবেষণা নিয়ে কাজ করে, স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে কাজ করে। এটা হইতে পারে তোমার সিমস, এটা হইতে পারে কোনো মসফেট, এটা হইতে পারে কোনো অন্য কোনো সেমিকন্ডাক্টর। প্রত্যেকটা ফিল্ডের জন্য তোমার আলাদা আলাদা কাউন্সিল আছে, এরকম টেকনিক্যাল কাউন্সিল আছে। হ্যাঁ, তো এই কাউন্সিল হচ্ছে তোমার ডিফারেন্ট কান্ট্রি ওয়াইজ, এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়াইড টেকনিক্যাল কাউন্সিল, টেকনিক্যাল সোসাইটি। তো যখন যেমন আমি এখন হলো পাওয়ার এন্ড এনার্জি সোসাইটিতে ভলান্টিয়ারিং করতেছি। আমরা যে ভলান্টিয়ারিং করি, আমরা সরাসরি হচ্ছে যে টিএবি, টেকনিক্যাল অ্যাক্টিভিটিস বোর্ড, আমরা হচ্ছে আমরা না, হ্যাঁ আমরা টিএবির আন্ডারে, আমরা হচ্ছে সরাসরি টিএবির এখানে আমরা আমাদের রিপোর্ট করি। সো আমাদের যত ফান্ড আসে টিএবি থেকে আসে। তোমরা যখন আস্তে আস্তে ভলান্টিয়ার হবা IEEE তে, তোমরা চেষ্টা করবা থাকার জন্য, তোমাদের জানতে হবে আসলে যে কোথা থেকে ফান্ড আসছে, কার কাছে ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং হু ইজ ইউর বস। এই সবকিছু হচ্ছে একটা কম্প্যাক্ট প্রজেক্ট, এবং সবকিছুই মাথায় রাখতে হয় এট দ্য এন্ড। যে আমি যেরকম একটু আগে দেখাইছি, আমি রিজিওনেট হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস কমিটির একজন ভলান্টিয়ার। তাহলে আমার এই HUAC এই কমিটির ফান্ডিং আসে এখান থেকে সরাসরি, মেম্বার এন্ড জিওগ্রাফিক অ্যাক্টিভিটিস বোর্ড। আর পেসের হ্যাক যেটা, সেটার ফান্ড আসে এখান থেকে, টেকনিক্যাল অ্যাক্টিভিটিস বোর্ড। এই যে আমি যখন একটা আস্তে 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 আমি যখন ভলান্টিয়ারিং এর একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাব, আমাকে আসলে জানতে হবে যে আমি কার সাথে কাজ করতেছি, কার সাথে আমাকে কাজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো তোমরা যত আস্তে আস্তে সামনের দিকে যাবা, এগুলো নিয়ে তোমরা আইডিয়াও পাবা। নট সো ইম্পর্টেন্ট, বাট দিস ইজ এন ওভারঅল পিকচার অফ IEEE। যারা এখন ভলান্টিয়ারিং করতেছো তাদের জন্য একটা হোল পিকচার যে IEEE কিভাবে কাজ করে। এগুলো খুব তাড়াতাড়ি দেখার জিনিস, খুব ডিফিকাল্ট না। দেখো, এগুলো টেকনিক্যাল কাউন্সিল। তো IEEE শুধুমাত্র মানে ইভেন্ট করা না, তোমরা আমাকে ডাকছো বা কাউকে ডাকবা সামনে, বাংলাদেশ সেকশন থেকে কাউকে ডাকবা, ইন্ডিয়া থেকে কাউকে ডাকবা, ইউএসএ থেকে ডাকবা। IEEE শুধুমাত্র কিন্তু ইভেন্ট করা না। যারা একদম নতুন ভলান্টিয়ার, যারা যেমন তোমরা 90 দিনে 7টা ইভেন্ট করছো মোস্ট প্রবাবলি, যদি আমি ভুল না করি, যতগুলো ইভেন্ট করছো, যদি কোনো মেম্বারের মনে হয় এরকম যে IEEE হচ্ছে যে আমি জুমের সামনে আসবো, একটা লিঙ্ক দিবে, বসে বসে কথা শুনবো, কিছু কোশ্চেন আনসার দিব, ফিডব্যাক দিব, শেষ। IEEE এরকম না। যেটা তোমরা দেখতে পাইতেছো এখন যে ইভেন্ট হচ্ছে, জুম হচ্ছে, এটা হচ্ছে তোমার কান্ট্রি লেভেলের অ্যাক্টিভিটিস, IEEE বাংলাদেশের অ্যাক্টিভিটিস। বাট তুমি যদি নিজের লেভেলটাকে আপ করতে পারো, কিভাবে আপ করতে পারবে? তুমি যখন ডিগ্রি হোল্ডার হবা, তুমি যদি কমপ্লিটলি চিন্তা করো, তোমরা যারা এখন আন্ডারগ্রেড করতেছো, তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট পাস, এটাই হইতেছে ডেজিগনেশন। তোমরা কিন্তু বলতে পারো না আমি কিন্তু বিএসসি পাস, 3rd ইয়ারে পড়ি, 4th ইয়ারে পড়ি, বাট তোমার ডিগ্রি কিন্তু ইন্টারমিডিয়েট। তুমি যখন বিএসসি পাস করবা, তারপরের দিন থেকে তুমি কিন্তু একজন ইঞ্জিনিয়ার, ডিফারেন্ট অনেক। তুমি ইন্টারমিডিয়েট পাস করার 4 বছর পর্যন্ত তুমি ইন্টারমিডিয়েট পাস, বাট যেদিন তুমি 4 বছর শেষ করার পর ডিগ্রি হোল্ড করবা, সেদিন থেকে তুমি ইঞ্জিনিয়ার। তোমার তখন রেসপন্সিবিলিটি অনেক বেশি, তোমার কাছ থেকে ওয়ার্ল্ডের এক্সপেকটেশন অনেক বেশি, এবং IEEE এক্সপেকটেশন অনেক বেশি। তুমি ওই লেভেলে তুমি এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কাজ করতে পারবা। যেমন দেখো, IEEE কাউন্সিল অন ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন, সেডা, IEEE ন্যানো টেকনোলজি কাউন্সিল, IEEE কাউন্সিল অন RFID। তুমি যদি এইসব ফিল্ডের এক্সপার্ট হও বা ইন্টারেস্টেড হও, তুমি এইসব ফিল্ডে জয়েন করো, এবং জয়েন করার পরে তুমি শুধুমাত্র গবেষণামূলক অথবা টেকনিক্যাল অ্যাক্টিভিটিস মূলক কমিটি হোক আর যাই হোক, এইসব ফিল্ডে কাজ করবো। তখন তোমাকে আর জুম অ্যাক্টিভিটি নিয়ে, মানে তোমাকে টেকনিক্যাল টক নিয়ে কাজ করতে হবে না, তুমি তখন শুধুমাত্র ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করতে পারবা। সো IEEE তোমাকে কিন্তু প্ল্যাটফর্মটা প্রোভাইড করে অলওয়েজ। আর তোমাকে জানতে হবে যে IEEE তে কোথায় গেলে আমি আসলে আমার ফিল্ডের মানুষের সাথে আমি অলওয়েজ থাকতে পারবো। এটা ছাড়া, এটা তো হয়ে গেল তুমি যখন পাস করে ফেলছো তখন, বাট তুমি যখন স্টুডেন্ট, তখন তুমি এই প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারো। IEEE সাইট, উইমেন ইন ইঞ্জিনিয়ারিং, ইয়াং প্রফেশনালস, এই প্ল্যাটফর্মগুলো তোমাকে, তুমি যেহেতু IEEE মেম্বার এবং ভলান্টিয়ার, প্রত্যেকটা IEEE মানে যারা এখন এক্সিস্টিং ভলান্টিয়ার এবং এক্সকো মেম্বার আছেন এইসব ফিল্ডে, তারা অলওয়েজ রেডি টু হেল্প, যে তোমাকে তোমার স্পেসিফিক ফিল্ডের ক্যারিয়ারের দিকে একটা গাইডলাইন তৈরি করে দেওয়ার জন্য। আমাদের জার্মানিতে যে ইয়াং প্রফেশনাল আছে,
তারা তো প্রতি বছর রিক্রুটমেন্ট করা সরাসরি, তোমার ধরো সিমেন্সে অথবা অন্যান্য কোম্পানিতে, যে IEEE মেম্বারদের থেকে ওয়াইপি থেকে তারা হচ্ছে ধরো 2 জন বা 3 জন বা 4 জন নেয়, বা এর চেয়ে বেশি নিতে পারে। সো IEEE একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতেছে যে আমি IEEE মেম্বার হওয়ার জন্যই হচ্ছে আমি ধরো এই ইন্ডাস্ট্রিতে আমি সরাসরি আমি অ্যাপ্লাই করতে পারতেছি, আমাকে আর অন্য কোনো সার্কুলারের থ্রু হয়ে যেতে হইতেছে না। এরকম অনেক ফ্যাসিলিটিস তোমার IEEE অল ওভার দ্য ইয়ার রাউন্ড তোমাকে দিতেই থাকে, ফান্ডিং অপরচুনিটি থেকে শুরু করে সবকিছু। তোমাকে এইগুলা অ্যাভেল করতে গেলে তোমাকে টাইম এবং নোটিশ গুলো জানতে হবে অলওয়েজ, মানে আপ টু ডেট থাকতে হবে। This is the most important. I really like this. This is Power and Energy Society. IEEE যতগুলো সোসাইটি আছে 40-39টার উপরে, তার ভিতরে IEEE পেস হচ্ছে একমাত্র সোসাইটি না, এটা একমাত্র বলা ঠিক না, SPSS আর একটা সিগন্যাল প্রসেসিং সোসাইটি, আর হচ্ছে কমসক কমিউনিকেশন সোসাইটি। এই তিনটা সোসাইটি এতটাই পাওয়ারফুল হয়ে গেছে, তাদের অ্যাক্টিভিটিস ওয়ার্ল্ডের এতই বেশি, তারা ইটসেলফ এখন একটা IEEE এন্টিটির মতো কাজ করতে পারে। IEEE পেস এখন নিজেই কনফারেন্স অর্গানাইজ করে প্রতি বছর, এই কনফারেন্সটা ফ্ল্যাগশিপ কনফারেন্স। এরকম কমসক তোমার কনফারেন্স অর্গানাইজ করে, যদি তুমি কখনো কোনোভাবে এরকম একটা কনফারেন্স একটা পেপার পাবলিশ করতে পারো, তোমার অ্যাডমিশন টু দ্য টপ মোস্ট ইউনিভার্সিটিস অফ দ্য ওয়ার্ল্ড, এটা তোমার 80% তোমার শিওর হয়ে যায় যদি তুমি এই সাবজেক্ট একটা পেপার পাবলিশ করতে পারো। এটা ছাড়াও তুমি যদি একটু যাও দেখো এখানে, তুমি যদি পেসের ওয়েবসাইটে যাও দেখবে তাদের প্রচুর এডুকেশনাল অ্যাক্টিভিটিস আছে, প্রচুর ভিডিও আছে, লেকচার সিরিজ আছে, প্রচুর নলেজ গেইন করা যাচ্ছে। পেস যারা পাওয়ার এবং এনার্জি নিয়ে কাজ করতে চাও বা করো, মানে ইন্টারেস্ট আছে, তাদের জন্য পেস হচ্ছে একটা বিউটিফুল প্লেস। সো ইউ ক্যান হ্যাভ ইউর ইনফরমেশন ফ্রম ইট। এটা গেল। তাহলে IEEE থেকে কি কি পাওয়া যায় সেটা আমরা বুঝলাম। IEEE বিভিন্ন কাউন্সিল আছে, কাউন্সিল থেকে আমি সরাসরি আমার স্পেসিফিক ফিল্ডে আমি কাজ করতে পারি। সোসাইটি আছে, সোসাইটিতে গেলে আমি আমার সেই স্পেসিফিক ফিল্ডেই, বাট আমি আসলে নন টেকনিক্যাল অ্যাক্টিভিটিস গুলোও করতে পারি পাওয়ার এবং মানে যে কোনো সোসাইটি এবং চ্যাপ্টারে গেলে। যখন তুমি IEEE জয়েন করে ফেললা, সবকিছু হয়ে গেল, এখন হলো লিডারশিপের ব্যাপার আসে। এইখানে তোমরা যে কয়জন আছো তার ভিতরে অনেকে লিডার, অনেক লিডার আছে এখানে, কিন্তু ডেফিনেট লিডারশিপ তোমাদের দেখতে হবে যে এটা কি তোমাদের সাথে কতটা ম্যাচ করে। যদি ম্যাচ করে তাহলে ইউ আর ভেরি গুড টু গো, মানে IEEE এর যে তুমি একটা চার্ট দেখলে সেই চার্টের উপর লেভেলে যাওয়ার জন্য। যদি কমপ্লিটলি ম্যাচ না করে, দেন ইউ ইমপ্রুভ ইউরসেলফ টু গো টু দ্য হায়ার পজিশন। আমরা যদি খেয়াল করি, এই যে দেখো এই যে স্লাইডটা আছে, এটা ক্রেডিট হচ্ছে আমাদের SM মানে ডক্টর ব্রামলেট, সে হচ্ছে IEEE রিজন 4 এর ডিরেক্টর, এবং আমি ভোল্ট গ্রাজুয়েট। তো সেই জন্য আমি তাদের কাছ থেকে আসলে শিখছি জিনিসগুলো, যে IEEE তে কোন পজিশনে কিভাবে কাজ করতে হয়। ভোল্ট একটা অ্যামাজন প্ল্যাটফর্ম, এবং এটা তার স্লাইড থেকে নেওয়া। তার কাছে লিডারশিপ হচ্ছে এবিলিটি টু ইনফ্লুয়েন্স আদার্স উইথ অর উইদাউট অথরিটি। সো নট, আমি যদি খেয়াল করে বলি, এখানে সাবির হচ্ছে চেয়ার, আর কেউ কি চেয়ার আছে এখানে? আর কেউ চেয়ার নাই। তো এখন সাবির হচ্ছে চেয়ার, তাহলে কিন্তু ওর অথরিটি আছে। কিন্তু কোনো কারণে যদি আমি বলি যে এখানে, আমি তো একটা এক্সাম্পল নেই, জাস্ট একজনের নাম দিয়ে, আমি জানি না, যে মেহেদি একজন আছে এখানে, ও কোনো চেয়ার না, কিন্তু সাপোজ তার কাজের একটা ইনফ্লুয়েন্সিয়াল পার্ট আছে, সেটা তার অন্যান্য মানুষের পছন্দ করে, দেন হি হ্যাজ দ্য পটেনশিয়াল টু বি এ লিডার। এটা হলো লিডারশিপের ডেফিনেশন। অল দ্য সাকসেসফুল, তোমার যতগুলো তোমার সাকসেসফুল এফোর্ট আছে লিডারশিপের জন্য, এগুলোর জন্য তোমার 3টা পার্ট থাকতে হবে। একটা হচ্ছে তোমার ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, অর্থাৎ তুমি যখন চেয়ার হবা, তুমি যখন সেক্রেটারি হবা, বা কোনো একটা এক্সটার্নাল পজিশনে যাবা, তোমার অধীনে যতজন কাজ করবে তাদের প্রত্যেকের সাথে তোমার পার্সোনাল কমিউনিকেশন থাকতে হবে রেগুলারলি। তোমাকে জানতে হবে যে তারা কেমন আছে, তোমাকে নক দিয়ে বুঝতে হবে যে তোমার শরীর ভালো আছে না খারাপ আছে। নট নেসেসারি একটা ইভেন্ট করতে হবে তখনই আমি নক দিয়ে বললাম যে আমাকে ইভেন্ট করতে হবে, তুমি একটা পোস্টার বানায় দাও, এরকম না। পোস্টার হয়তো ও শনিবার দিন বানাবে, কিন্তু এই শনিবার থেকে পরের শনিবার পর্যন্ত তোমাকে তাদের খবর রাখতে হবে। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, আজকে হয়তো WI চেয়ারের সাথে তোমাদের স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার একটা কনফ্লিক্ট হয়েছে, এটাকে ম্যানেজ করার মতো, এটাকে সলভ করার মতো যথেষ্ট ম্যাচুরিটি থাকতে হবে। এবং প্রবলেম সত্যি আসবে, এটা ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, এটা IEEE হয় সেকশন থেকে প্রবলেম হতে পারে, রিজন থেকে প্রবলেম হতে পারে, মেম্বার কমে যেতে পারে। যত প্রবলেম হবে, প্রবলেম গুলো সলভ করার জন্য খুব কুল মেন্টালিটি থাকতে হবে। যখন তোমার 3টা ফাংশন তুমি সলভ করতে পারবা,
তখন তুমি বেসিক্যালি একটা পারফেক্ট লিডার হতে পারবে অ্যাকর্ডিং টু ইন IEEE। এবং তোমাকে অ্যাওয়ারনেস, এবিলিটি, কমিটমেন্ট এই 3টা গুণাবলী তোমার ভিতরে হোল্ড করতে হবে। সো নাও ইউ আর অল এ লিডার, আমি ধরে নিলাম। যখন তুমি লিডার হয়ে গেলা তখন তোমরা এখানে দেখো তোমরা একটা মেম্বার হইতে পারো, তোমরা এটা তোমরা বুঝতে পারছো, MGA, SB, AG, সোসাইটি চ্যাপ্টার, এগুলোতে তোমরা আসলে কাজ করতে পারো অ্যাজ এ লিডার। বাট ধরো তোমাদের ভিতরে কারো মনেই হইতে পারে যে আমাকে তো কাজ করতে ভালো লাগে না, আমাকে যে শনিবার দিন একটা উইকেন্ডসে আমাকে 12টা থেকে 1টা পর্যন্ত আমাকে হইতেছে ভাইয়ারা বসায় রাখছে এখানে, তো এগুলো আমার করতে ভালো লাগে না। এই যে ভাল লাগে না জিনিসগুলো আছে, যাদের এটা ভাল লাগে না তারা IEEE কিন্তু রিসার্চ করতে পারে। রিসার্চ করলে তারা IEEE কনফারেন্স এবং জার্নালে পেপার পাবলিশ করতে পারে, এবং তারা কিন্তু IEEE খুব বড় বড় টেকনিক্যাল পজিশনে চলে যেতে পারে। এই সব কিছুকে বাদ দিয়ে, একদম লিটারেলি এগুলোকে বাদ দিয়ে এইসব জায়গায় ভালো মতো কিছু করতে পারলে সরাসরি IEEE সোসাইটি বা চ্যাপ্টারের কিন্তু এক্সপ্লোর হয়ে যেতে পারে। সাপোজ ধরো তোমার রিসার্চও ভালো লাগে না, তোমার কাছে ভলান্টিয়ারিংও ভালো লাগে না, তাহলে তুমি কি করবে এখন? যদি ভালোই না লাগে তাহলে চেষ্টা করো যে IEEE হেডকোয়ার্টার্স, IEEE ফাউন্ডেশন, IEEE স্ট্যান্ডার্ডে জব নেওয়ার জন্য, ফুল টাইম জব। বাট এখানে জব পজিশন অনেক কম, অল্প মানুষই জব করে। যারা জব করে তারা কিন্তু খুব ভালো স্যালারি পায়, US স্ট্যান্ডার্ড স্যালারি পায় এখানে। এবং তুমি বাংলাদেশে কোনো IEEE জব নাই, IEEE নিয়ারেস্ট জব হচ্ছে ইন্ডিয়াতে, ব্যাঙ্গালোরে, আর তার পরবর্তী জব হচ্ছে তোমার সিঙ্গাপুরে, এবং অন্যান্য কান্ট্রি আমি এক্স্যাক্টলি জানি না, আসলে ইউএসএ তো অবশ্যই আছে। তো তুমি হেডকোয়ার্টারে, ফাউন্ডেশন, স্ট্যান্ডার্ডে জব করতে পারো। সো দিস অল থিংস IEEE প্রোভাইড ইউ উইথ অপরচুনিটিস। তুমি যেখানে চুজ করতে পারো, এবং তুমি চাইলে এই লিডারশিপ এবং রিসার্চ একসাথে করতে পারো, তাহলে তোমার আসলে প্রোফাইলটা আরো অনেক বেশি স্ট্রং হবে, যেটা তোমরা অনেকে হয়তো করতেছো এখন। তারপর এটা আমরা একটু আগে দেখলাম লিডারশিপ ইন IEEE, এটা আসলে কিভাবে কাজ করে আবার দেখানোর জন্য যে তোমরা এইটা তোমার টেকনিক্যাল অ্যাক্টিভিটিসে যেতে পারো, তোমরা ভলান্টিয়ারিং করতে পারো, হোয়াট এভার ইউ চুজ, তুমি যে কোনো একটা পজিশনে নিজেকে চুজ করতে পারো। এবং ইঞ্জিনিয়ার হইলেই যে তুমি লিডার হতে পারবে না এরকম না, যারা টেকনিক্যাল অ্যাক্টিভিটিস বোর্ডে কাজ করে, ন্যানো টেকনোলজি কাউন্সিল, তারাও কিন্তু তোমার লিডার হতে পারে এখানে। সো IEEE লিডার হতে গেলে বিভিন্ন ভাবে হওয়া যায়। তোমরা যদি স্টুডেন্ট লেভেল থেকে শুরু করছো তাদের হলো চান্স বেশি থাকে, কারণ তোমরা IEEE নিয়ে অলরেডি অনেক কিছু জানো। কিন্তু আমি এরকম অনেক মানুষ দেখছি যারা বাংলাদেশে কখনো IEEE ছিলই না, ইউএসএ পিএইচডি করতে গেছে, ইউএসএ পিএইচডি করতে যাওয়ার পরে RFID মানে কনফারেন্স গুলোতে 3-4টা খুব টপ লেভেলের পেপার পাবলিশ করছে, এবং পিএইচডি করার পরে তাকে দেখলাম হচ্ছে আমি হাওয়াই সেকশনের যে তোমার RFID কাউন্সিল আছে সেখানে সে এক্সিকিউটিভ কমিটি হিসেবে জয়েন করছে। সো এভরিথিং ইজ পসিবল আসলে, নট নেসেসারি। এবার তুমি কি কি করতে পারো IEEE তে? এখন তো তোমরা স্টুডেন্ট, যেটা হইতে পারো তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইতে পারো। এখনো যারা যারা হও নাই, বা মানে ব্যাপারটা এরকম না যে আমি অ্যাপ্লাই করলাম হইলাম কাজ শেষ। তুমি যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হও, তোমাকে IEEE ব্র্যান্ডটাকে প্রমোট করতে হবে। সো তুমি যদি প্রমোট করার মতো এবিলিটি থাকে, তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হও এবং IEEE সম্পর্কে অনেক জানতে পারবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পরে। আর তোমাকে কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোই হয় IEEE ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য উইদিন ইউর কমিউনিটি। তারপর ধরো লিডারশিপ ইন IEEE, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এবং তোমরা যারা এখন পর্যন্ত এটাতে মানে CLE তে তোমরা এখন পর্যন্ত ট্রেনিং করো নাই, এটা আমি বলবো তোমরা যারা এখানে ভলান্টিয়ার আছো রাজশাহী ইউনিভার্সিটির, চেষ্টা করবা এটা ফেজ 1টা করে ফেলার জন্য। ফেজ 1টা কিন্তু ফ্রি। CLE তে তোমরা সেন্টার ফর লিডারশিপ এক্সেলেন্স, আমি যে স্লাইডগুলো আজকে দেখাইলাম যতগুলা, আমি তো টাচ করে গেছি যে IEEE এর এটা হচ্ছে, এটা স্পেকট্রাম হচ্ছে এটা, ওইখানে এগুলো নিয়ে ডিটেইলস বক্তব্য থাকে, তুমি ডিটেইলস জানতে পারবা ওইখানে গেলে। এবং প্রত্যেকটা শেষে একটা পরীক্ষা নিবে তারা, ছোট MCQ টাইপের কিছু। যখন তোমার পাস করতে পারবা ফেজ 1, তখন তুমি ফেজ 2 তে যাওয়ার জন্য এলিজিবল হবা। সেটা হচ্ছে ভোল্ট প্রোগ্রাম, ভলান্টিয়ারিং লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম, এবং এটা হচ্ছে IEEE এর সবচেয়ে লুক্রেটিভ পার্ট। এখানে ট্রেনিং নেওয়ার জন্য প্রতি বছর মোর দেন থাউজেন্ডস মেম্বার অ্যাপ্লাই করে, তার ভিতরে 50 থেকে 60 জন তোমার চান্স পায়। এবং আমি হচ্ছে ভোল্ট 2017 গ্রাজুয়েট, আমি এখান থেকে সার্টিফিকেট পাইছি IEEE গ্রাজুয়েট। এটা একটা ছোট করে ডিগ্রির মতো। তারপর এটা আমি আমার টাইটেলে লিখতে পারি চাইলে IEEE ভোল্ট গ্রাজুয়েট। আমার এখানে অ্যাওয়ার্ড পাইছি, খুবই চমৎকার চমৎকার গিফট পাইছি। এটার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হইতেছে IEEE বিভিন্ন ডিসিশন মেকিং এ, ধরো বিভিন্ন IEEE ক্রাইসিসও হয়, এটা গুরুত্বপূর্ণ জিনিস। IEEE কিন্তু এরকম না যে
খুব স্মুথলি চলে, IEEE তো ক্রাইসিস হয় রিজিয়ন ওয়াইজ, তখন সব ক্রাইসিস প্রবলেমের জন্য এই যে ভোল্ট গ্রাজুয়েটের কথা বললাম এদেরকে তারা কিন্তু মেল দেয়। আমি অনেক মেল পাইছি যে একটা সিচুয়েশন হয়েছে IEEE তো আমাকে আমাকে তাদের কোনো কিছুতে জয়েন করে সেটাকে সলভ করার জন্য, বিকজ ভোল্ট গ্রাজুয়েট মানে তুমি IEEE এর বাইবেল তুমি পড়ে ফেলছো শুরু থেকে শেষ পর্যন্ত বইয়ের মতো। এখানে একটা প্রজেক্ট কম্পিটিশন হয় 4-5 জন গ্রুপ মেম্বার মিলে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেখান থেকে তারা আসলে পরিচয় হয়, নেটওয়ার্কিং আরো ভালো হয়। সো ইটস এ হিউজ প্ল্যাটফর্ম। তোমরা যারা ধরো খুব ভালো ভলান্টিয়ার বাংলাদেশে, এবং যেমন সাবি অলরেডি বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাইছে, যারা খুব এক্সেলেন্ট ভলান্টিয়ার তারা কিন্তু খুব ভালো চান্স থাকে, কারণ IEEE ভোল্টে পার্টিসিপেট করতে গেলে সেকশন চেয়ারের এন্ডোর্সমেন্ট লাগে, তাকে মেইল করতে হবে এই ভোল্টের কাছে যে আমার সেকশন থেকে আমি এই কটা ভলান্টিয়ারকে আমি এই বছরের জন্য নমিনেট করলাম। সবাই যে অ্যাকসেপ্ট করবে তা না, কিন্তু করতে পারে চাইলে, কিন্তু বাংলাদেশ সেকশন হয়তো 2 জন বা 3 জন করবে। আমি যে বছর করছিলাম সেই বছর 2 জন মাত্র বাংলাদেশ থেকে নমিনেট হয়েছিল, আমি এবং ভুলে গেছি আরেকজন। গত বছর অনেকে করছে আমি দেখছি, এবং গত বছর আমি মেজর ছিলাম এই IEEE ভোল্টে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তোমরা যারা ভলান্টিয়ার, তারা 3rd ইয়ার 4th ইয়ারে আসো, স্পেশালি মানে চেয়ার যারা আসো, সেক্রেটারি যারা আসো, তারা চেষ্টা করতে পারো যে ফেজ 1টা সিএরিতে করে তারপর হলো সেকশনকে জানানো যে আমি হলো ভোল্টে অ্যাপ্লাই করতে চাই, এবং ভোল্টে অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু একটা স্পেসিফিক টাইম লিমিটও আছে, ওইটার ভিতরে অ্যাপ্লাই করতে হবে। সো যারা জানো ভোল্ট সম্পর্কে তারা তো জানোই, যারা জানো না তারা নেক্সট ইয়ার, এই বছর মানে শেষ টাইম, নেক্সট ইয়ার অবশ্যই ভোল্টের জন্য ট্রাই করবো। সো নেক্সট আফটার ভোল্ট, ওইটা আমি বলে ফেলছি আসলে ভলান্টিয়ার লিডারশিপ প্রোগ্রাম, তোমরা এরকম ব্যাচ পাবা সুন্দর সুন্দর তোমরা যখন কমপ্লিট করবে তারপরে। সো আমরা আসলে খুব একটা বেশি না, আমাদের IEEE ভলান্টিয়ারিং এর যে রিসোর্স গুলা সেগুলো আমরা অনেকটা বলেই ফেলছি। এবার হলো প্রফেশনাল কাজ, খুব একটা বেশি না আসলে, আর একটা বা দুইটা স্লাইড আছে, তারপর আমি আসলে তোমাদের কাছ থেকে শুনতে চাই, তোমাদের অনেক কোশ্চেন থাকতে পারে IEEE নিয়ে। আমি এই টাইপের প্ল্যাটফর্ম, টু বি ভেরি অনেস্ট, এক পক্ষ বলার থেকে আমি বা 2 পক্ষ বলা পছন্দ করি খুব একটা বেশি। সো তোমরা যদি কিছু জিজ্ঞেস করো সেটা আসলে বেশি বেশি ইন্টারেস্টিং হবে আসলে। রিসার্চ স্কিল ডেভেলপমেন্ট কিভাবে আমাকে হেল্প করতে পারে, আমি এটা কিন্তু এক্স্যাক্টলি সবাই জানি। তোমরা এখানে যারা ভলান্টিয়ার জয়েন করছো আজকে, তাদের ভিতরে অনেকেই খুব ভালো ভলান্টিয়ার, অনেকে অলরেডি অ্যাওয়ার্ড পাইছো, অনেকে সামনে অ্যাওয়ার্ড পাবা, অ্যাওয়ার্ড না পালেও রিকগনিশন পাবা কোনো না কোনো ভাবে। কিন্তু রিসার্চ স্কিল ডেভেলপমেন্ট কিন্তু শুধু ভলান্টিয়ারিং দেওয়া হয় না, এটা খুব ডিফারেন্ট জিনিস। এবং তুমি যখন অ্যাব্রোডে পড়তে আসবা তখন তোমাকে অন্য ভলান্টিয়ারিং স্কিলের সাথে রিসার্চ স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো ইউ মাস্ট বি এ ভেরি গুড রিসার্চার, বিসাইড ইউ মাইট হ্যাভ এ ভেরি গুড লিডারশিপ স্কিল। লিডারশিপ স্কিল দিয়ে তুমি এখানে আসলে খুব খুব বেশি কিছু করতে পারবে না, কিন্তু রিসার্চ স্কিল উইথ লিডারশিপ ইউ ক্যান গো এ ভেরি লং ওয়ে। IEEE কিভাবে হেল্প করতে পারে, তুমি IEEE এক্সপ্লোরে তুমি থাকো, তুমি দেখো তোমার পছন্দের ফিল্ডে কি কি পেপার বের হয়, রিসেন্ট কি কি পেপার বের হয়েছে। যেমন ধরো 2000 তুমি যে ফিল্ডে কাজ করো সেই ফিল্ডে ডেভেলপমেন্ট হচ্ছে, 2000 সালেও কিছু পেপার বের হয়েছে, 2010 সালে হয়েছে, 20 সালে হয়েছে। তুমি পেপারগুলো দেখো, তাহলে বুঝতে পারবা যে কত ডেভেলপমেন্ট হয়েছে 2000 থেকে 2020 সাল পর্যন্ত। তাহলে তুমি যদি বেটার করতে চাও, তাহলে 20 সালে যে পেপারটা পাবলিশ হয়েছে এই পেপারের ট্রেল ধরে তোমাকে সামনে আগাইতে হবে। তুমি তো হঠাৎ কিছু করতে পারবে না। আর তুমি যদি এখন নাই জানো, তুমি হয়তো একটা আইডিয়া দিলা, যে আইডিয়াটা অলরেডি 2010 ইমপ্লিমেন্টেড। সো তোমাকে যদি রিসেন্ট অ্যাডভান্স সম্পর্কে জানতে হয়, অ্যাডভান্সমেন্ট সম্পর্কে জানতে হয়, তোমাকে IEEE এক্সপ্লোরের ফ্যাসিলিটিটা ইউজ করতে হবে টু বি এ ভেরি গুড রিসার্চার। IEEE এক্সেস জার্নাল, IEEE অনেকগুলো জার্নাল আছে, জার্নালগুলো তোমার এক্সেস জার্নালে থাকে, প্রত্যেকটা ফিল্ডে আলাদা আলাদা নাম আছে। তো তুমি যে ফিল্ডে সেইখান থেকে তুমি জার্নাল ব্যবহার করতে পারো। সেকেন্ড, এটাই বলছি যে IEEE জার্নাল অন এভরি মেজর ইঞ্জিনিয়ারিং। তারপর সেকেন্ড ফোর্থ হচ্ছে কনফারেন্স। IEEE প্রচুর কনফারেন্স হয়, কনফারেন্স গুলোতে তোমরা প্রচুর ডিসকাউন্ট পাইতে পারো, এবং সেই ডিসকাউন্ট গুলো নিয়ে তোমরা জয়েন করতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে কনফারেন্সে জয়েন করা। তুমি কনফারেন্সে গেলে তোমার ভিতরে একটা হিউজ চেঞ্জ আসবে, যে চেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট, এবং খুবই মানে শুধু ইম্পর্টেন্ট না, এটা খুবই পজিটিভ একটা চেঞ্জ। যে চেঞ্জটা তুমি সাধারণত 4 বছর ক্লাসে গিয়ে
অথবা 20 ক্রেডিটে ল্যাব করেও পাবা না। সো কনফারেন্সে জয়েন করার চেষ্টা করবা। ফাইন্ড এ মেন্টর ফর রিসার্চ, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার ডিপার্টমেন্টে বড় ভাই হইতে পারে, বাংলাদেশ সেকশনের যে কেউ হইতে পারে, এবং IEEE একটা, এটা আমি পরে জিজ্ঞেস করবো, এখন না, মেন্টর IEEE থেকে খুঁজে পাওয়া যায়। তো মেন্টর দরকার। IEEE তোমার ওয়ার্ল্ড ওয়াইড মেন্টর খুঁজে দিতে তোমাকে হেল্প করতে পারে। তোমার মেন্টর তোমার দেশ থেকে হইতে পারে, বাইরে থেকে হইতে পারে, এবং IEEE যারা ভলান্টিয়ার তারা মেন্টরশিপও কিন্তু করে ফ্রিতে, ভলান্টিয়ারিং। আর তোমাকে ইন্টারেস্ট থাকতে হবে, তোমাকে মেন্টর করতে হবে। লাস্ট হচ্ছে তুমি কনফারেন্সের অর্গানাইজিং টিমে তুমি জয়েন করতে পারো। কোন একটা কনফারেন্স হবে, যেমন কয়দিন আগে কিন্তু বাংলাদেশ সেকশনের ওমেন ইন ইঞ্জিনিয়ারিং কোভিড কংগ্রেস হয়ে গেল। তো সেখানে আমাদের একটা সেশন ছিল IEEE প্রেসের স্টুডেন্ট অ্যাক্টিভিটি। তো আমি কিন্তু বাংলাদেশ সেকশনের এখন লিটারালি ফাত্তা স্যার এবং সেলিয়া ম্যাডাম ছাড়া, এবং তোমাদের এই কয়জনকে ছাড়া আমি কাউকে একদম চিনি না। হয়তো আমার ফেসবুকে অ্যাড আছে, কিন্তু আমি কাউকে পার্সোনালি ভাবে চিনি না। তো সেখানে দেখলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারপর হইতেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা ছিল হোস্ট ওই টাইমে। তো আমি তাদের নাম দেখলাম। তো তারা হচ্ছে এই কনফারেন্সের অর্গানাইজিং টিমে ভলান্টিয়ার হিসেবে কাজ করছে। তো তোমাদের যখন টাইম আছে, তোমরা অর্গানাইজিং টিমের ভলান্টিয়ার হিসেবে কাজ করো। এটাতে তোমার লিডারশিপ স্কিলটা গ্রো হবে, কিন্তু কনফারেন্স লেভেলে। তো কনফারেন্সের লিডার হওয়াটা কিন্তু অন্য লেভেলের একটা অ্যাচিভমেন্ট। যে তুমি যখন ফিউচারে কোনো প্রফেসর হবে, বা তুমি যখন একাডেমিতে যাবা, তখন তুমি সবাইকে বলতে পারবা আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ ভলান্টিয়ারিং ইন কনফারেন্স। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। IEEE তোমাকে এই কয়টা ফিল্ড দিয়ে তোমাকে গবেষণায় হেল্প করতে পারে। আই হোপ বুঝতে পারছো যে IEEE গবেষণায় কিভাবে হেল্প করতে পারে, আদার দেন জাস্ট বিইং দ্য চেয়ার অর দ্য ভাইস চেয়ার অর দ্য সেক্রেটারি। তোমাকে এক্সপ্লোর দিবে, তোমাকে এক্সেস দিবে, মানে জার্নাল এক্সেস দিবে, তোমাকে কনফারেন্স হয়ে থাকবে সারা বছর, সেখানে তুমি যেতে পারবা উইথ হিউজ ডিসকাউন্ট ফর স্টুডেন্টের জন্য কিন্তু 50% প্লাস ডিসকাউন্ট থাকে মেজর কনফারেন্স গুলোতে। আমি আর একটা পার্ট একটু ভুলে গেছি, এটা হচ্ছে স্কলারশিপ ফর স্টুডেন্টস। তোমার প্রতি বছর কিন্তু কিছু অ্যাওয়ার্ড থাকে IEEE থেকে, এটা তোমরা জানো। অ্যাওয়ার্ড ছাড়াও অনেক স্কলারশিপ থাকে, সেগুলো তোমরা ট্রাভেল গ্র্যান্ড স্কলারশিপ থাকে, অ্যাচিভ করতে পারো। নেক্সট যদি বলি IEEE এর বিগেস্ট অ্যাডভান্টেজ কি, যত কিছু আমি বলছি এখন পর্যন্ত, তার ভিতর সবচেয়ে বিগেস্ট অ্যাডভান্টেজ কি, যেটা দিয়ে আমি প্রথমে কথা শুরু করছিলাম, সেটা নেটওয়ার্কিং। আমার কথার প্রথম 3টা স্লাইডে ছিল ছবি, সেটা হচ্ছে আই গেট টু নো এ লট অফ পিপল। IEEE সবকিছু বাদ দিলাম, তো বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে নেটওয়ার্কিং। তুমি যদি IEEE তে ভলান্টিয়ার না হও, আমি একটু আগে বলছি, তুমি কিন্তু চাইলে ফিউচারে IEEE এর বড় বড় বোর্ডে তুমি যেতে পারবা, জাস্ট বিকজ ইউ আর এ ভেরি গুড টপ লেভেল রিসার্চার। বাট তুমি যে নেটওয়ার্কটা IEEE থেকে পাবা, এটা তুমি কখনোই কোনোভাবে পাবা না। এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো, দ্য বন্ডিং বিটুইন IEEE মেম্বার্স বিভিন্ন কান্ট্রিতে যেভাবে এটা গ্রো করছে বা যেভাবে এটা এক্সিস্ট করে, এটা তুমি কোনো সোসাইটিতে বা কোনো জায়গায় পাবা না। আমি নিজে বিভিন্ন জায়গায় গেছি, এবং যখন নন IEEE ইভেন্টে, যখন সেখানে যাওয়ার পর দেখা হয়েছে যে সে IEEE মেম্বার, তখন ওই মোমেন্ট থেকে কিন্তু আমাদের ভিতরে মানে অ্যাটিটিউড, তারপরে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। দেখা গেছে ডিনার করতে আমরা একসাথে যেতেছি, লাঞ্চ করতে একসাথে যেতেছি, তো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এটা। তো এটা ছিল আমাদের রিজন 10 কংগ্রেস, এটা আমার লাস্ট কংগ্রেস ছিল ব্যাঙ্গালোরে, বাংলাদেশ সেকশন। আমরা 35 জন ডেলিগেট ছিলাম। It was a huge experience and one of the fantastic experiences. দেখো এটা একটা কনফারেন্স, এটা কোনো IEEE অ্যাক্টিভিটিস না, এটা একটা কনফারেন্স ছিল ফুকুওকাতে। আমরা 4 জন, আমাদের পেপার ছিল, সেখানে আমরা গেছিলাম। তো জিনিসটা হচ্ছে, এই কনফারেন্সের IEEE কন্ট্রিবিউশন কি ছিল? IEEE কন্ট্রিবিউশন ছিল যে এটা কোনো IEEE ইভেন্ট না, কিন্তু আমরা অনেক IEEE এক্সপোর্ট থেকে পেপার পড়ছিলাম, এবং সেই পেপার থেকে হচ্ছে আমাদের যে ডেপথ অফ নলেজ সবকিছু আমাদের ছিল। নেক্সট হচ্ছে এটা তোমার ইউনিভার্সিটি, ফুকুওকার যে ইউনিভার্সিটি, সেখানে এটা পাবলিশ হয় তোমার জার্নালে। কনফারেন্সের পরে সেটা আবার জার্নালে পড়ে যায়। তাহলে IEEE তোমাকে শুধুমাত্র যে কনফারেন্সই করতে হবে ব্যাপারটা এরকম না, তোমাকে কিন্তু উইথ নলেজ ইট উইল হ্যাভ সো মাচ, তুমি কিন্তু অন্যান্য ফিল্ডেও, অন্যান্য কনফারেন্সেও তুমি
পাবলিশ করতে পারো। এবং বাংলাদেশ, এটা একটা কনফারেন্স ছিল 2016-এ, আমরা ভলান্টিয়ার ছিলাম এখানে, আমার কোনো পেপার ছিল না। আর এটা হচ্ছে কংগ্রেস, এটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে চলে আসার 5-6 মাস আগে এটা আমরা অর্গানাইজ করি। এটা তোমার এবং রিসার্চ এটা একসাথে পসিবল হয়। এই পার্টটা একসাথে প্রোভাইড করে। এখন কথা হচ্ছে ইট ইজ ইউ হু ওয়ান্টস টু টেক দ্য অপরচুনিটি। তুমি কতটুকু মোটিভেটেড, তুমি কতটুকু কমিটেড, তার উপরে হচ্ছে কমপ্লিটলি ডিপেন্ড করে তোমার এই লিডারশিপ এবং রিসার্চ ফ্যাসিলিটিস। বাট IEEE অলওয়েজ গিভস ইউ দ্য প্ল্যাটফর্মস। তুমি যদি প্ল্যাটফর্ম সম্পর্কে না জানো, তোমার কিন্তু নেটওয়ার্ক আছে। আমি একটু আগে বলছি IEEE সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটার নেটওয়ার্কিং। তুমি নাই জানতে পারো, বাট তুমি আশেপাশে তোমার IEEE চেয়ার যে আছে তাকে তুমি নক দাও, তুমি তার কাছ থেকে জানতে পারবে। সে যদি না জানে, সে হয়তো বাংলাদেশ সেকশনের যে স্টুডেন্ট অ্যাক্টিভিটি চেয়ার তাকে জিজ্ঞেস করবে, সেও না জানতে পারে, সে তখন আরেকজনকে জিজ্ঞেস করবে। সো যারা তোমার এই যে নেটওয়ার্কিংটা আছে, যে আমার কোনো একটা প্রশ্ন করা মানুষ আছে, যে আমার কোনো একটা জিনিস জানি না, আমি এটা কার কাছে জানতে পারবো, এই যে মানুষটা দরকার, সেটা হচ্ছে IEEE প্রোভাইড করে। এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট। এবং টু বি ভেরি অনেস্ট, অ্যাবাভ এভরিথিং এই জিনিসটাই দরকার। কোন জিনিসটা দরকার? একটা মানুষ দরকার, নাম্বার অফ পিপল দরকার, এ গ্রুপ অফ পিপল দরকার। কেন দরকার? বিকজ দিস আর দ্য পিপল হু উইল হেল্প ইউ ইন লাইফ। নেক্সট এক্সপিরিয়েন্স, এটা আমার লাস্ট ফিজিক্যাল ট্যুর। এটার 2 মাস পরে কোভিড শুরু হয় এবং এরপর থেকে আমাদের টোটাল সব রকম ট্যুর বন্ধ। স্কটল্যান্ডে, এটা হচ্ছে IEEE রিজন 8 কংগ্রেস ছিল, ওয়েস্ট ইউরোপিয়ান। All the people are from different part of the world and so beautiful and so good and gorgeous. খুবই ভালো। এবং এখানে একদম খেয়াল করে দেখবা, he is from Pakistan, শোয়েব, I am from Bangladesh. আমরা দুজন এখানে এশিয়া থেকে চলে আসছি এখানে, এবং আমরা এখানে আসার পরও আমরা আমাদের লিডারশিপ অ্যাক্টিভিটি ধরে রাখছি। এবং ধরে রাখার জন্য আমরা আমাদেরকে এখানে কিন্তু, আমরা যখন পাকিস্তান আর বাংলাদেশ থেকে আসি এখানে, আমাদের কিন্তু এখানে IEEE-তে ফেস ভ্যালু 0 সর্ট অফ। কারণ রিজন কমপ্লিটলি আলাদা, ক্রস কানেকশন তো কখনো হয় না। কিন্তু এখানে আসার পর কিন্তু আমরা আবার আমাদেরকে তুলে ধরে এই পর্যন্ত আনতে পারছি যে এই বাকি ভলান্টিয়াররা কিন্তু এখানে আমাদের মতো 4-5-6 বছর ধরে ভলান্টিয়ারিং করছে এবং এই পর্যন্ত আসছে। বাট আমরা আসার পরে স্টার্ট করে আবার এখানে চলে আসছে তাদের সাথে সেম লেভেলে। রিজন হচ্ছে আমাদেরকে রিজন 10 অনেক হেল্প করছে। আমরা যখন রিজন 8-এ আসছি, তখন রিজন 10 আমাদেরকে রিজন 8-এর ডিরেক্টরের কাছে বা তাদের কাছে অনেক জানাইছে। আমাদের প্রিভিয়াস প্রোফাইল আমাদেরকে অনেক হেল্প করছে। কারণ কথা হচ্ছে যে আমরা স্কটল্যান্ডে আসার লাভটা কি হয়েছে। প্রথম লাভ হচ্ছে ভলান্টিয়ারিং। আমি ভলান্টিয়ার, আমি কমিটেড IEEE এর প্রতি। সো আই এম দ্যাট লাকি পারসন আউট অফ সো মেনি পিপল, যে IEEE চুজ মি টু কাম হিয়ার, IEEE সেন্ট মি টু কাম হিয়ার, and I get to learn a lot of people. আমি এখানে অনেকগুলো মানুষ নতুন করে জানছি যারা IEEE ইউরোপে, মানে ওয়েস্টার্ন ইউরোপে অনেক বছর ধরে ভলান্টিয়ারিং করতেছে। তাদের সম্পর্কে আমি ইউরোপিয়ান IEEE অ্যাক্টিভিটি সম্পর্কে জানছি এবং তারা আমার খুব চমৎকার ফ্রেন্ড। এখন তাদের সাথে আমার এখনো কন্ট্যাক্ট আছে। হোপফুলি সামনে আবার স্কটল্যান্ড যাবো, তখন আবার হয়তো দেখা হবে। একটা নেটওয়ার্কিং কিন্তু আমার 4-5 দিনে ক্রিয়েট হয়ে গেছে স্কটল্যান্ডে। এবং নট অনলি স্কটল্যান্ড, এখানে যেহেতু তোমার ইউরোপিয়ান কংগ্রেস, যে তিনি আমাদের স্যাক চেয়ার ছিল রিজন 8-এর ওই সময় পোল্যান্ড থেকে। এবং হি ইজ অলসো প্রফেসর, হি ইজ অলসো প্রফেসর ইন ইউনিভার্সিটি অফ জাগ্রেব। তো এরকম অনেক মানুষ আছে যাদের সাথে আমার পরিচয় হয়েছে এবং আই ক্যান ইউজ দিস ফ্যাসিলিটিস। আমি এই নেটওয়ার্কিংটা আমি আমার প্রয়োজনে আমি ইউজ করতে পারি। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ফেস ভ্যালু, যেমন আমি যদি বলি, আমার অলরেডি তোমাদের এখানে আউট অফ এভরিওয়ান যারা আজকে হোস্ট এবং কো হোস্ট আছে, তাদের নাম কিন্তু আমার অল্প কম হলেও মুখস্থ, কারণ তাদের সাথে আমার অলরেডি কয়েকবার কথা হয়েছে। এটা হচ্ছে নেটওয়ার্কিং। এবং নেটওয়ার্কিংটা কেন জরুরি, নেক্সট স্লাইড দেখলে বুঝবা। এটা আমার সেই স্কটল্যান্ডের জব সেমিনারে ছিল, গ্লাসগো ক্যালেডোনিয়ানের। দেখো এখানে বলতেছিল একটা মানুষের জব পাওয়া ডিপেন্ড করে 4টা জিনিসের উপর। স্লাইডটা খুব ঘোলা আমি জানি, কারণ হচ্ছে মোবাইলে তোলা। এটা হচ্ছে পারফরমেন্স, এটা হচ্ছে ইমেজ, এক্সপোজার।
তুমি যত যত ভালো ইঞ্জিনিয়ার হও না কেন, পারফরমেন্স 10% ওয়েট ক্যারি করে, ইমেজ 30%। তার মানে তোমাকে মানুষ কতটুকু একসেপ্ট করে, তোমাকে কতটুকু ভালো বলে 30% ওয়েট ক্যারি করে, এক্সপোজার 60% ওয়েট ক্যারি করে। দ্যাট মিনস তোমাকে কতটুকু মানুষ চিনে, তুমি কতটুকু এক্সপ্রেসিভ, তোমার তোমার সোশ্যাল নেটওয়ার্কে তোমার অ্যাকসেপ্টেন্স কত, তোমার ইনফ্লুয়েন্স কত, তোমাকে কতগুলো মানুষ তোমাকে লাইক দিতেছে, এবং সেটার জন্য বেসিক্যালি তোমাকে কত মানুষ চিনে, এটা হচ্ছে 60% ওয়েট ক্যারি করে একটা জব পাওয়ার জন্য। জিনিসটা খুবই উইয়ার্ড মনে হতে পারে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। তুমি যখন অক্সফোর্ডে অ্যাডমিশন পাইতে যাও, আমি তোমাকে একটা খুব কমন এক্সাম্পল দিই। ধরো অনামিকার সিজিপিএ হচ্ছে 3.9 আউট অফ 4 এবং সাবিরের সিজিপিএ হচ্ছে 3.9 আউট অফ 4। তারা দুজনে এখন অক্সফোর্ডে অ্যাপ্লাই করছে। তোমরা জানো যে অক্সফোর্ড আমাদের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী র্যাঙ্ক 1 ইউনিভার্সিটি, এবং এখানে অ্যাপ্লাই করতে কোনো জিআরই লাগে না। ইউরোপের নর্মালি ম্যাক্সিমাম ভার্সিটিতে অ্যাপ্লাই করতে কোনো জিআরই লাগে না, আর ইউকে তো একদমই না। কিন্তু এর মানে এই না যে অক্সফোর্ড খুব খারাপ ইউনিভার্সিটি, এটা হচ্ছে র্যাঙ্ক 1 ইউনিভার্সিটি। তারা দুজনে অ্যাপ্লাই করছে 3.9 নিয়ে, এবং দুইজনেরই তোমার দুইটা করে রিসার্চ পেপার আছে। ধরো তারা একসাথে রিসার্চ পেপার লিখছে, সো কম্বাইন্ড রিসার্চ পেপার, কোয়ালিটিও সেম হয়ে গেল এখন তাদের দুজনের। এখন প্রবলেমটা হচ্ছে তাদের দুজন থেকে একজন অক্সফোর্ড নিবে, কাকে নিবে? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাকে নিবে? তাকেই নিবে যার লেটার অফ এসওপি। এসওপি একটা গুরুত্বপূর্ণ জিনিস। ধর আমি এটাও ধরে নিলাম দুজনের এসওপি খুবই টপ স্ট্যান্ডার্ড, এবং দুজনেই এসওপি রাইটিং এ 80% করে মার্ক পেয়ে গেছে প্রফেসরদের কাছে, 80%, তাহলে সবই ইকুয়াল হয়ে গেছে। অনলি যে জিনিসটা দুজনকে ডিফারেন্ট করবে সেটা হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন। সাবির এবং অনামিকার এক্সপোজার কত বেশি, তাদের ইমেজ কতটা ভালো, তার উপর ডিপেন্ড করে তারা কিন্তু লেটার অফ রিকমেন্ডেশন পাবে। একই প্রফেসর কিন্তু দুজনকে লেটার অফ রিকমেন্ডেশন দিবে না। যদি দেওয়াও থাকে এবং সে যদি নিজে হাতে লেখে, যেটা রিয়েল রিকমেন্ডেশন, যে আমি লিখে দিলাম সাইন করে দিলে ওটা না, দুজনের লেটার অফ রিকমেন্ডেশনের রাইটিং দুই রকম হবে। এবং যে প্রফেসর লিখবেন উনি অবশ্যই কিছু না কিছু পয়েন্ট কম বেশি লিখবেন, ডিপেন্ডিং অন তাদের দুজনের ইমেজ, তাদের দুজনের এক্সপোজার। তাহলে সব যখন তোমার সেম হয়ে গেল, তোমার একাডেমিক রেজাল্ট এবং সবকিছু, ওই ইমেজ আর এক্সপোজারটাই কিন্তু আসলে তাদের দুজনের অক্সফোর্ডে অ্যাডমিশন পাওয়ার ভাগ্যটাকে নির্ধারণ করে। সো এই যে এক্সপোজারের কথা বললাম, IEEE হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেটা বেসিক্যালি তোমাকে এক্সপোজার এবং নেটওয়ার্কিং প্রোভাইড করে। লাইক সো ইঞ্জিনিয়ারদের জন্য এই ভিজিবিলিটি, এক্সপোজার, নেটওয়ার্কিং, এইটা বেসিক্যালি IEEE থেকে এত চমৎকার ভাবে আসে, যেটা আমার মনে হয় না অন্য কোনো অর্গানাইজেশন থেকে তুমি যদি না ওএসএ আছে, অপটিক্যাল সোসাইটি আমেরিকা, তুমি পাবা না। তুমি বাংলাদেশের তুমি লোকাল গুলোতে তো পাবাই তো না কখনো। ইভেন বাংলাদেশ লোকাল যতগুলো অর্গানাইজেশন আছে তারা তো জব ফিল্ডে করতে পারে না একটা, কিন্তু IEEE তোমাকে সেটা করতে পারে। সো একটা একটা সাকসেসফুল জবের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এক্সপোজার, এবং এই এক্সপোজারটা হচ্ছে IEEE আমাদেরকে প্রোভাইড করে। দেখো আমি কিভাবে শুরু করবো ভলান্টিয়ারিং। আমি যদি সবকিছু ধরি, হাউ টু স্টার্ট, আমরা স্টার্ট করবো হচ্ছে কি থেকে? আমরা স্টার্ট করবো হচ্ছে অ্যাওয়ার্ড থেকে। তোমরা এই অ্যাওয়ার্ড গুলো নেওয়ার চেষ্টা করবো, স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড, লেরিকে উইলসন অ্যাওয়ার্ড, আউটস্ট্যান্ডিং ব্রাঞ্চ কাউন্সিলর অ্যাওয়ার্ড, এই সবগুলো অ্যাওয়ার্ড নেওয়ার চেষ্টা করবা। তোমরা এইখান থেকে ডিটেলস জানতে পারবে কিভাবে অ্যাওয়ার্ড অ্যাপ্লাই করতে হয়, ডেডলাইন কবে, সাবমিট কিভাবে করতে হয়। এই অ্যাওয়ার্ড গুলাতে যারা পায় তারা আউটস্ট্যান্ডিং লেভেলের ভলান্টিয়ার, এবং তারাই হতো ধরো ওই যে অক্সফোর্ডে চান্স পাওয়ার জন্য টাকা যাবে যদি তাদের অ্যাওয়ার্ড গুলো থাকে। সেকেন্ড হচ্ছে অ্যাওয়ার্ড নাও থাকলে, এই যে আমি অ্যাওয়ার্ডের জন্য সাবমিট করলাম আমার প্রপোজাল, আমার নমিনেশন, এই সাবমিট করাটা একটা আর্ট। এই সাবমিশনটাও শিখতে পারবা যদি তোমরা এই অ্যাওয়ার্ডের জন্য সাবমিট করো। কারণ আমি যদি বলছিলাম যে আমি কিন্তু রিজন 8 এর হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস কমিটি মেম্বার। হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস কমিটির কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে ফান্ডিং দিয়ে সহায়তা করা প্রজেক্টের জন্য। সো আমরা $5,000 পর্যন্ত ফান্ড দিই, 20,000 পর্যন্ত টাইম দিই, ফান্ড দিই 5,000 থেকে 20,000 পর্যন্ত ফান্ড দিই আমরা। আর 500 থেকে 5,000 পর্যন্ত ফান্ড দেয় হচ্ছে ছোট ছোট কাজগুলোতে, সাইড গ্রুপ গুলোকে আমরা ফান্ড দিই। তাহলে এখানে তো অন্যরকম কোনো অ্যাক্টিভিটি হয় না, শুধু টাকা পয়সা দিয়ে হেল্প করা হয় সাকসেসফুল প্রজেক্টের জন্য। আমরা প্রতি বছর প্রচুর সাবমিশন পাই ডেডলাইনের ভিতরে। আমরা যখন সাবমিশনটা পড়ার পরেই বুঝি আসলে কার সাবমিশনটা কত সুন্দর। এটার উপর একটা মার্কিং থাকে তোমার একটা ভালো প্রজেক্ট যাওয়ার জন্য। হইতে পারে তোমার খুব ভালো একটা আইডিয়া আছে করোনা ভাইরাস নিয়ে,
তোমার প্রজেক্ট রাইটিং খুবই পোর, তুমি এই সব কিছুর কম্বিনেশনে তুমি হয়তো হারাই গেছো, তোমার প্রজেক্ট আসলে আর ফান্ডিং এর জন্য চাওয়া হয় না। তো স্টার্ট ফ্রম লুকিং ফর অ্যাওয়ার্ড, তুমি এখান থেকে অ্যাওয়ার্ড রাইটিং সাবমিশনও জানতে পারবা, এবং অ্যাওয়ার্ড পাইলে তুমি ওয়ান অফ দ্য বেস্ট হয়ে গেলাম। নেক্সট, এক্সেম্পলারি স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড, দেখো কি চমৎকার একটা সার্টিফিকেট, এরকম সার্টিফিকেট তোমরা পাবা। এবং তুমি যদি অ্যাওয়ার্ডটা যে ব্রাঞ্চের জন্য, তোমার নাম থাকবে না, বাট তুমি সিভিতে লিখতে পারবা যে তুমি হচ্ছে ফাউন্ড, তুমি হচ্ছে ওই সময় চেয়ারম্যান, তোমার চেয়ারম্যানশিপের জন্যই এই অ্যাওয়ার্ডটা আসছে। ল্যারি উইলসন অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড, দেখো যাদের, এটা স্টুডেন্ট মেম্বারদের জন্য এবং যাদের এক্সট্রাঅর্ডিনারি অ্যাকমপ্লিশমেন্ট আছে তাদের জন্য। একটা রিজনে একটা ভলান্টিয়ারি পায়, এটা খুবই কম্পিটিটিভ অ্যাওয়ার্ড। তো সুবিধা কি? সুবিধা হচ্ছে $1000 মতো মনে হয় এটাতে পে করা হয়। তো এটা অনেক প্রেস্টিজিয়াস একটা জিনিস। আউটস্ট্যান্ডিং ব্রাঞ্চ কাউন্সিলর অ্যাওয়ার্ড, এটা তোমাদের স্যার বা ম্যাডামের জন্য। দেখো এখানে অনেক ভালো ভালো $150 মতো টাকা লেখা আছে, চমৎকার চমৎকার জিনিস এগুলো। ড্যারেল ছং স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যাওয়ার্ড, এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস এর জন্য দেওয়া হয়। হ্যাঁ, ওই যে ল্যারি উইলসন সেটা কিন্তু স্টুডেন্ট অ্যাওয়ার্ড ছিল, ওটা হচ্ছে তার বোথ প্রোফাইল, এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস এর জন্য। আমরা এখানে কনসেপ্ট, ইমপ্লিমেন্টেশন, রিপিটেবিলিটি, রেজাল্ট সবকিছু মিলাই দেওয়া হয়, এবং গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এরকম প্রাইজ দেওয়া হয়, এবং এটা তো প্রচুর তোমাকে মনিটারি দেওয়া হয়, বেনিফিট দেওয়া হয়। ওয়েবসাইট কন্টেস্ট, এটা একটা সাইলেন্ট কন্টেস্ট, চমৎকার ওয়েবসাইট বানাও, খুবই সুন্দর করে বানাও, কিচ্ছু করবে না, জাস্ট ওয়েবসাইট বানাবা, বছর শেষে তোমরা হয়তো রিজিওনাল লেভেলে $300, গ্লোবাল লেভেলে হলে $1000 পেয়ে যাবে, এবং এটা তোমাদের কিন্তু ব্রাঞ্চের জন্য একটা হিউজ বেনিফিট হতে পারে। সো তোমাদের যারা ভালো কম্পিউটার সায়েন্স থেকে আসো বা ভালো কোডার আসো, ওয়েবসাইট ডেভেলপার আসো, তারা একটা চ্যালেঞ্জ দিয়ে ওয়েবসাইট কন্টেস্ট শুরু করে দিতে পারো। তারপর চেষ্টা করো দ্য বেস্ট অফ দ্য বেস্ট বানানোর জন্য, যদি হয় এটাও একটা বড় অ্যাচিভমেন্ট তোমার সিভিতে লেখার জন্য। তারপর দেখো এই যে এটা আমার কথা প্রায় শেষ, আমি আর 3-4 মিনিট কথা বলবো। এটা রিসেন্ট এখন চলতেছে, অথবা চলে যেতেও পারে, আমি শিওর না। এটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে আরডুইনো স্টুডেন্ট কন্টেস্ট। তো যাদের আরডুইনো নিয়ে কাজ করে আইডিয়া আছে, তোমরা তো এক্সট্রিম নিয়ে কাজ করো 24 ঘন্টা প্রোগ্রামিং, বাট আরডুইনো নিয়েও অলরেডি কাজ শুরু করছে IEEE। তো যারা আরডুইনো নিয়ে কাজ করো তারা দেখো স্টুডেন্ট কন্টেস্টে পার্টিসিপেট করা যায় নাকি। পার্টিসিপেট করা গেলে তোমরা হচ্ছে একটা নতুন প্ল্যাটফর্ম পাইলা প্রোগ্রামিং এর জন্য। So these are all the things. How to start with IEEE? অ্যাওয়ার্ডের দিকে মনোযোগ দাও, অ্যাওয়ার্ড অ্যাচিভ করার জন্য যা যা করতে হয় সেই কাজগুলো করো। তো IEEE রিসার্চ গুলো ইউজ করে তুমি নিজেকে রিসার্চার হিসেবে ইউজ করতে পারবা, লিডার হিসেবে ইউজ করতে পারবা, এবং ফিউচারে মেন্টর হিসেবে ইউজ করতে পারবা। মাই লাস্ট অফ দ্য লাস্ট থিং ইজ দিস ওয়ান। তোমার যদি IEEE নিয়ে জানার দরকার থাকে, দেখো কত কিছু আছে, all are ready to help you. এখানে যত কিছু আছে, these are all for yourself. Young professional, explore, collaborative, extreme, students, try engineering is another thing, site, human activity, IEEE TV is there as well, IEEE Spectrum, these are the institute magazines, Spectrum as well. So you can see that কত তোমার প্ল্যাটফর্ম আছে IEEE ভিতরে, যারা তোমার স্টুডেন্ট মেম্বার বেনিফিটস নিয়ে তোমাদের সাথে কাজ করে, এবং প্রত্যেক জায়গা থেকে তোমরা তোমাদের বেনিফিটের জন্য ইনফরমেশন পেয়ে উপকৃত হতে পারো। আমার প্রেজেন্টেশন একদমই শেষ। রিসোর্স নিয়ে আসলে কিছু না, আমি সবগুলো রিসোর্স কভার করার চেষ্টা করছি যতগুলো IEEE আছে, ভলান্টিয়ারদের জন্য এবং নতুন মেম্বারদের জন্য। এন্ড রিয়েলি থ্যাঙ্কস ফর ইউর অ্যাটেনশন। প্রেজেন্টেশনটা মেবি বোরিং ছিল বিকজ নাথিং টেকনিক্যাল, এবং এই প্রেজেন্টেশন আমি হইলেও হয়তো শুনতে পারতাম না মনোযোগ দিয়ে, বাট যারা রিয়েলি IEEE ভলান্টিয়ার এবং প্যাশনেট ভলান্টিয়ার, তারা আসলে এই জিনিসগুলোকে ইগনোর করতে পারে না। সো এগেইন থ্যাঙ্কস রিয়েলি টু জয়েন এন্ড লিসেন দিস অল 90 মিনিটস। একটা কোশ্চেন ছিল, এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছাড়া কি ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স কাজে আসে ফিউচারে? হ্যাঁ, অবশ্যই ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স কাজে আসে ফিউচারে, ডিপেন্ড করে তুমি কিরকম ভলান্টিয়ারিং করতেছো তার উপরে। সো এক্সকো মেম্বার হইতেই হবে এরকম না, বাট তুমি যদি রিয়েল ভলান্টিয়ার হও, তুমি কোনো না কোনো টাইমে তুমি এক্সকো মেম্বারে ঢুকে যাবো। কারণ আমি যতটুকু জানি IEEE এক্সিকিউটিভ কমিটির মেম্বার কখনোই ব্রাইট ভলান্টিয়ার গুলাকে আনরিওয়ার্ডেড রাখে না। The floor is yours now.
অসংখ্য ধন্যবাদ জানাতে চাই অনারেবল খালিদ বিন হাবিব ভাইকে এত সুন্দর করে এই তথ্যগুলো আমাদের মাঝে প্রেজেন্ট করার জন্য। আজকের ওয়েবিনারটি সত্যি অনেক ইনফরমেটিভ ছিল। এবার আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। এই পর্যায়ে আমি আবারও জাওয়াদ ইসলাম ভাইকে ডেকে নিচ্ছি, লজিস্টিক কোঅর্ডিনেটর অফ IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ। আমি ভাইকে রিকোয়েস্ট করবো প্রশ্ন উত্তর পর্বটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভাই। ধন্যবাদ মাসুম। ডিয়ার পার্টিসিপেন্টস, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই হ্যান্ড রাইজ করে সরাসরি স্পিকারকে আস্ক করতে পারেন। আর চ্যাট বক্সে কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না এখন। আমি কিছু প্রশ্ন দেখে নেই, যারা রেজিস্ট্রেশনের সময় কিছু প্রশ্ন করেছিল আমি প্রশ্নগুলো একটু দেখে নেই। স্পিকারের কাছে কোশ্চেন ছিল রেজিস্ট্রেশন যখন করেছিল, ইজ দেয়ার এনি ফ্যাসিলিটিস স্পেশালি ইন জব সেক্টর? ওয়ালিদ ভাই, আপনি একটু। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি যে জব সেক্টরে কোনো ফ্যাসিলিটি পাওয়া যাবে নাকি। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে বাংলাদেশের জব সেক্টর নিয়ে কিন্তু আমরা আসলে অলরেডি আমরা মানে অ্যাকনোলেজড যে বাংলাদেশের জব সেক্টরটা কিভাবে কাজ করে। অনেক কম্পিটিটিভ বাংলাদেশের জব সেক্টর। মানে যদি 50টা তোমার ভ্যাকেন্সি থাকে সেখানে হয়তো মোর দেন 5000 বা 50,000 তোমার অ্যাপ্লিকেশন করে যায়। তো IEEE এই ফিল্ডে, জব ফিল্ডে বাংলাদেশে আমার কাছে মনে হয় না যে তোমাকে ওভারঅল খুব বেশি হেল্প করবে, বাট IEEE তোমাকে নলেজ প্রোভাইড করে তোমার টেকনিক্যাল ফিল্ডে। আমি তো অলরেডি বলছি যে IEEE এক্সপ্লোরের কথা, তারপর স্পেকট্রামের কথা। নলেজ বেস হেল্প IEEE সবসময় করে। যদি ফেয়ার সিলেকশন হয়, তুমি যদি বেটার নলেজেবল পারসন হও, তোমার কিন্তু তাহলে অটোমেটিকলি জবে হেল্পটা হয়ে যায়। এখন তুমি যদি জবে হেল্প কি মিন করো, জব ফেয়ার হয় নাকি অথবা ডিরেক্ট রিক্রুটমেন্ট হয় নাকি? আমি যখন বাংলাদেশে ছিলাম তখন ওরকম ডিরেক্ট রিক্রুটমেন্ট হইতো না। আমি কিন্তু অলরেডি আমি কথা বলছি জার্মানির ব্যাপারে। আমাদের এখানে আমি নিজেই দেখছি সিমেন্স এর রিক্রুটমেন্ট হয়েছে। সিমেন্স হচ্ছে জার্মানির একটা ব্র্যান্ড, ওয়ার্ল্ডের একটা ব্র্যান্ড, এবং সিমেন্সে কাজ করার জন্য মানুষ অলওয়েজ মানে মুখে পড়ে থাকে। আমি এখানে গ্রাজুয়েট দেখছি সিমেন্সে জব করতেছে, কারণ হিউজ স্যালারি, হিউজ বেনিফিট, এবং মানে আনলিমিটেড তোমার মানে উপরের দিকে যাওয়ার চান্স থাকে। এখন জার্মানির ইন্ডাস্ট্রি যেটা আছে তারা হইতেছে IEEE এর অনেক মানে IEEE এর অনেক বড় পোস্টে আছে, এবং সে সিমেন্স এর অনেক বড় পোস্টে আছে, এবং সে এর রেসপন্সিবিলিটি থেকে সে হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে IEEE মেম্বারশিপটাকে ড্রাইভ করার জন্য, যে আমরা 2018-এ আমরা IEEE YP এর থ্রুতে আমরা রিক্রুট করব, এটা হয়েছে। বাট বাংলাদেশে এটা সরাসরি হয় না, এটা পসিবল হয় না। কিন্তু আমি এটা দেখছি IEEE YP যেটা, তারা হচ্ছে গ্রামীণ ফোন থেকে তোমার HR কে এনে, তারপর ধরো যারা তোমার জব সেক্টরে ডিরেক্টলি তোমার রিক্রুটমেন্টের দায়িত্বে থাকে তাদেরকে এনে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বইটা আমি হয়তো দেখছি, আমি নিজে জয়েন করছি। আবার কখনো তারা হচ্ছে এসব সেশন করায় থাকে। তারা আসলে ল্যাকিং গুলো তুলে ধরে যে একটা স্টুডেন্ট কি কি কারণে জব থেকে বাদ পড়ে, অথবা কোন জিনিসগুলো তারা এক্সপেক্ট করে তাদের সিভিতে, তাদের ইন্টারভিউর সময়, তাদের কথা বলার ভঙ্গিতে। তো ডেফিনেটলি IEEE তোমাকে প্রিপারেট করতে হেল্প করবে যে তোমার একটা বেটার জবের জন্য। ইভেন তোমার রাজশাহী ইউনিভার্সিটি কাজটা করতে পারে, যে তুমি চাইলে তোমাদের ইউনিভার্সিটিতে যেই ফিল্ডে মানুষগুলো বেশি ইন্টারেস্টেড, তুমি বাংলাদেশের সেখান থেকে একজন টপ মোস্ট পার্সনকে তুমি একদিন ইনভাইট করে নিয়ে আসো, কফি ব্রেকে নিয়ে আসো, নিয়ে আসার পর একটা জুম অর্গানাইজ করো। অর্গানাইজ করার পরে দেখবা তিনি তোমাকে বলে দিতেছেন যে তুমি কিভাবে জবের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারো। তাহলে এই জিনিসগুলো কিন্তু IEEE অর্গানাইজ করতেছে, নট নেসেসারি অন্য কেউ অর্গানাইজ করতে পারে না, কিন্তু অন্য কেউ অর্গানাইজ করে না, IEEE করে, এটাই হলো ডিফারেন্স। সো জবের জন্য ডেফিনেটলি অনেক হেল্প পাওয়া যায়, ডিরেক্ট না বাট ইনডিরেক্টলি। ওকে, চ্যাট বক্সে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে গিয়ে জুবায়ের ভাই, রিসার্চ ফিল্ড কিভাবে চুজ করব ফিউচারে, এই বিষয়ে কোনো আইডিয়া নেই। ফিউচারে রিসার্চ করার জন্য কিভাবে রিসার্চ ফিল্ড চুজ করতে পারি যদি বলতেন একটু। আচ্ছা ঠিক আছে, আমি বলবো, বাট আমার ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কোন ইয়ার পরে এখন, যদি একটু জিজ্ঞেস করা যায় তাহলে একটু বলো যে ওই ভাইয়া এখন কোন ইয়ারে আছেন। আপনি চাইলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন সরাসরি স্পিকারকে। সেকেন্ড ইয়ারে আছে, মানে আমার এরকম একটা ডাউট ছিল, কারণ এই সেম প্রশ্নটা আমি সবসময় সেকেন্ড ইয়ার থেকেই পাই। ফার্স্ট ইয়ারে যারা থাকে তারা হচ্ছে খুব
সিজিপিএ বেস থাকে, যে আমাকে ইউনিভার্সিটিতে ঢুকছি ইন্টারমিডিয়েটের মতো আমাকে 100তে 100 পাইতে হবে এরকম। সেকেন্ডের উপরে দেখে তাদের ভাইয়ারা হইতেছে বড় বড় কম্পিটিশনে যাচ্ছে বা রিসার্চ হচ্ছে, যে হাই স্টাডিজ অ্যাব্রোড, ডার্ট স্কলারশিপ নিয়ে কথা হচ্ছে। আবার দেখা যায় ইউনিভার্সিটির পড়ালেখা ভালো লাগে না, তখন ঘুরতে ইচ্ছা করে। তো তখন একটা কম্পিটিশনের জন্য এই কোশ্চেনটা আসে, এবং ভালো প্রশ্ন। তাহলে রিসার্চ ফিল্ড আমি কিভাবে চুজ করব? রিসার্চ ফিল্ড চুজ করার প্রথম অপশন, আমি আমার এক্সাম্পলটাকে দেই। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমি IEEE তে আমাদের ঢাকা ভার্সিটিতে কোনো স্টুডেন্ট ব্রাঞ্চ ছিল না, কিন্তু আমি মেম্বার ছিলাম। কারণ হচ্ছে আমি একটা কম্পিটিশনে পার্টিসিপেট করছিলাম, যেই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য মেম্বারশিপটা ম্যান্ডেটরি ছিল। তো আমরা তিনজন, আমাদের একটা সিনিয়র ভাই, আমরা মেম্বার হই। মেম্বার হওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে তখন তিনজনই মেম্বার, আমরা তিনজন। ইউআইইউ, যেটা আমরা বলি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তাদের ইনঅগারেশন প্রোগ্রামে আমি তখন ইনভাইটেশন পাই, আমরা তিনজন, যে আপনাদের যেহেতু কোনো স্টুডেন্ট ব্রাঞ্চ নাই, আপনারা রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আসতে পারেন। যাওয়ার পরে আমি প্রথম আসলে IEEE অ্যাক্টিভিটিস যেগুলো নিয়ে জানি, তারা কি কি প্রোগ্রাম করে। তারপরে হলো আমাদের এখানে স্টুডেন্ট ব্রাঞ্চ ওপেন হয়, সবকিছু হয়। তাহলে আমার রিসার্চ ফিল্ডে যাওয়াটা, আমি যখন স্টুডেন্ট ব্রাঞ্চ ওপেন করলাম তখন আমি কি করলাম, কনফারেন্স অর্গানাইজিং কমিটির মেম্বার হওয়ার সুযোগ পাই। কনফারেন্স নোট, এই জিনিসটা নোট করেন ভালো মতো। আমি কনফারেন্স অর্গানাইজ করলাম, যখন আমি অর্গানাইজার হই তখন কিন্তু আমার অ্যাক্সেস টু এভরি কনফারেন্স রুমে আমার কি থাকে, অ্যাক্সেস থাকে। আমি কিন্তু যে কোনো স্পিকারের লেখা তখন শুনতে পারি, এটা একটা সুবিধা। তো আমি মালয়েশিয়ান একজন প্রফেসর, এটা তোমরা সবাই জানো, ডক্টর নওশাদ আমিন, হু ইজ ভেরি ফেমাস অ্যামং দ্য বাংলাদেশি পিপল। উনি বাংলাদেশের একজন কৃতি সন্তান, এবং ইন্ডিয়ার একজন প্রফেসর IIT দিল্লি, ডক্টর জিএন তিওয়ারি। তারা হচ্ছে ফটোভোল্টাইক নিয়ে খুব দুইটা চমৎকার আইডিয়া দেয়। তখন আমি মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি, আমার ফটোভোল্টাইক নিয়ে বা কোনো রিসার্চ নিয়ে কোনো আইডিয়া নাই, আমি শুধু ডিপার্টমেন্টের কোর্স গুলাই পারি। তাদের সেই আইডিয়াগুলো দেখে আমার মনে হয়েছে যে রিসার্চ খুবই ইন্টারেস্টিং জিনিস তাহলে, এবং ফটোভোল্টাইক্স খুব চমৎকার জিনিস। এটা তো আমার কাছে খুবই ভালো লাগতেছে তাদের এগুলা শুনে, মানে তারা যেই আউটপুট গুলো নিয়ে আসছে, রেজাল্ট গুলো নিয়ে আসছে। তাহলে আমি তখন ভাবলাম যে এটা খুব ভালো জিনিস। আবার আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সেশনে গেলাম, বায়োমেডিক্যাল সেশনে যা দেখলাম তারাও খুব চমৎকার কাজ করতেছে, তাদের কাজগুলো খুব ইনোভেটিভ, দেখতে খুব ভালো লাগতেছে। এখন আমার যেহেতু বায়োমেডিক্যাল নিয়ে কোনো নলেজ নাই আর ফটোভোল্টাইক্স নিয়ে কোনো নলেজ নাই সেকেন্ড ইয়ারে, তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে বাসায় আসলাম। বাসায় আসার পরে ডিপার্টমেন্টের যে বড় ভাইরা বায়োমেডিক্যাল নিয়ে কাজ করে তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, যারা ফটোভোল্টাইক নিয়ে কাজ করে তাদের সাথে কন্ট্যাক্ট করলাম। তারা আমাকে কি করলো, তারা কি কি কাজ করে সেগুলো দেখাইলো। এইগুলো কাজ করতে গেলে কি কি প্রি নলেজ লাগে সেই নলেজ গুলো বললো। যেমন বায়োমেডিক্যালে কাজ করতে গেলে প্রচুর প্রোগ্রামিং নলেজ লাগে, যেটা আমার পছন্দ না, খুব একটা আমি এতটা এক্সপার্টও না, আমার খুব একটা ভালো লাগে না। এবং প্রচুর বায়োলজি নলেজ লাগে, বায়োকেমিস্ট্রি নলেজ লাগে, সো এটা আমার আউট অফ দ্য ফিল্ড চলে যায়। অন দ্য আদার হ্যান্ড, আমি সবসময় জানি ফিজিক্স আমার খুব পছন্দ। ফটোভোল্টাইকে কাজ করতে গেলে খুব ভালো ফিজিক্স নলেজ লাগে, সেমিকন্ডাক্টর নলেজ লাগে, প্রোগ্রামিং লাগে, বাট এতটা ম্যাটেরিয়াল না। তো আমি দুইটা ফিল্ডেই ধরো এক মাস করে টাইম দিলাম, কিছু ছোট ছোট আর্টিকেল পড়লাম স্পেকট্রুম থেকে, এনার্জিতে কি হয়, বায়োমেডিক্যালি কি হয়। এবং এটা চুজ করার পরে আমি দেখলাম যে বায়োমেডিক্যালে যে বায়োকেমিস্ট্রি লাগে, কেমিস্ট্রি লাগে, বায়োলজি লাগে এবং প্রোগ্রামিং লাগে, সবগুলো আমার আউট অফ দ্য ট্র্যাক, কোনোটাই খুব একটা ভালো না। তাহলে যতই ভালো রেজাল্ট হোক না কেন কনফারেন্সে, আমি কখনোই ওই ফিল্ডে যেতে পারবো না। কিন্তু কিন্তু ফটোভোল্টাইক আমি পারবো। তো আমার লাইফের রিসার্চ প্রোফাইল টার্ন ছিল কনফারেন্স থেকে। আমি কনফারেন্সে ভলান্টিয়ার ছিলাম, IEEE কনফারেন্সে ভলান্টিয়ার থেকে আমি হচ্ছে সেশনে ছিলাম, আমি শুনতে পাইছি। তুমি প্যান্ডেমিকের ভিতরে কি করতে পারো, তুমি তোমার ডিপার্টমেন্টে যেসব ভাইয়ারা আছে যারা IEEE তে কাজ করে, তাদের কাছ থেকে তুমি জানতে পারো যে ভাই আপনি কি কাজ করেন, আমাকে একটু বলেন, আমি জানতে চাই। তুমি তাদের কাজগুলো দেখো, কি কি নলেজ লাগে, তোমার নলেজ যেটাতে সবচেয়ে বেশি, অথবা তুমি যদি মনে করো যে আমি নলেজ গেইন করতে পারবো ওই ফিল্ডে যাওয়ার জন্য, আপাতত কয়েকটা ফিল্ড চুজ করবা, তারপরে একটাতে মুভ করবা। এটা হচ্ছে মানে আইডিয়াল অপশন একটা রিসার্চ ফিল্ড চুজ করার জন্য। হোপফুলি অ্যানসারটা পাইছো। আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গিয়ে হাউ ক্যান আই লিড এ টিম ফর ইন্টারন্যাশনাল কনফারেন্স অর কম্পিটিশন? ওকে, চমৎকার প্রশ্ন। হাউ ক্যান আই লিড এ টিম, কোশ্চেনটা কি তোমাদের কোনো এক্সকো মেম্বার করছেন নাকি তোমার ভলান্টিয়ার করছেন, মানে মেম্বার করছেন? সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের থেকে ওকে ওকে, বুঝতে পারছি। প্রশ্নটা ছিল এরকম যে আমি কিভাবে একটা টিমকে লিড করব একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য, তাই তো? জি
জি ওকে, অথবা কনফারেন্স। এটার জন্য তো কনফারেন্স, ওকে সরি, কম্পিটিশন তো কনফারেন্স। আসলে এটা করার জন্য তো তোমাকে অনেক ফেমাস হতে হবে কোন একটা জিনিসকে লিড করতে গেলে। আমি একটু আগে যেটা বললাম যে তোমার আসলে ফেস ভ্যালু এবং ইমেজ, এটা তোমার 90% হোল্ড করে কোন একটা জবের জন্য। এই লিড করতে গেলেও সেম জিনিস, তোমার এক্সপোজার, তোমার কথা যে তুমি যদি লিডার হও, তোমার টিমে যদি 5 জন থাকে, ওই বাকি 4 জনের কিন্তু তোমার কথা শুনতে হবে, এবং তুমি যদি কোনো কিছুকে বলো তোমার কথা বিশ্বাস করতে হবে, আর্গিউ কম করতে হবে। তোমাকে লিডার হতে গেলে এরকম হতে হবে। অথবা তুমি ভুল করতে পারো, এবং তোমার ভুলটা যদি তোমার মেম্বার তোমাকে ধরায় দেয়, ওই ক্রিটিসিজমটা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। সো অ্যাজ এ লিডার ইউ মাস্ট অলওয়েজ know how to lead a team. If someone criticizes you, you should accept it with smile. তো তুমি যখন এই এবিলিটি গুলো তুমি শো করতে পারবা, এবং তুমি খুব ভালো রিসার্চ, যেটা হয় তুমি একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাবা, তাহলে তুমি লিড হইতে গেলে তোমাকে বেস্ট হতে হবে। যদি প্রোগ্রামিং কম্পিটিশন হয়, ওই 4 জনের ভিতরে তোমাকে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কোডার হইতে হবে। তোমার লিডারশিপ খুব ভালো, তুমি খুব ভালো মোটিভেশনাল স্পিচ দিতে পারো, তো তোমার কোডিং খুব খারাপ, তুমি আসলে ওই টিমে লিডার হতে পারবে না। তাহলে তোমাকে নলেজটা ইনক্রিজ করতে হবে কোডে, ওই তোমার কম্পিটিশনের জন্য, এবং তোমাকে তোমার অ্যাকসেপ্টেন্সটা খুব বাড়াইতে হবে সবার কাছে, সবাই তোমাকে অ্যাকসেপ্ট করে তোমার টিমে থাকার জন্য। আর কনফারেন্স যেটা হয়, কনফারেন্সে লিডার হওয়া যায় না। তুমি যদি অর্গানাইজেশন টিমে লিডার হতে চাও, তাহলে তো খুবই ইজি। তুমি যদি তোমার ইউনিভার্সিটি স্টুডেন্ট মতো চেয়ার হয়ে যাও, যেমন সাবির এখন আছে, তো বাই ডিফল্ট যদি IEEE কোনো কনফারেন্স অর্গানাইজ করে, এবং যদি তোমার স্টুডেন্ট ব্রাঞ্চ ওটার একটা সাপোর্টিভ পার্টনার থাকে, তাহলে ও কিন্তু বাই ডিফল্ট তোমার অর্গানাইজিং চেয়ার বা কোনো একটা দায়িত্ব পাওয়া যায়। এগুলো তোমার প্রিভিয়াস লিডারশিপ এক্সপিরিয়েন্স থেকে তোমার টেনে চলে আসে, নতুন করে পোস্ট দিতে হয় না। তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এটা হয়ে যায়। আর তুমি যদি টেকনিক্যাল কোনো কিছু লিডার বলো, যে তুমি পেপার লিখছো, পেপারের লিডার, না পেপারের লিডার তো প্রফেসররা হয় নরমালি। কোন একটা রিসার্চ পেপারে সবার লাস্টে যে নামটা থাকে, লাস্ট অথর, উনি হচ্ছেন লিডার, উনি হচ্ছে তোমার রিসার্চ টিমের লিডার। সো এটা হইতে গেলে তোমাকে আগে প্রফেসর হইতে হবে, লেকচারার হইতে হবে। আরেকটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে হাউ ক্যান উই গেট IEEE পেস স্কলারশিপ ইন হায়ার স্টাডি? ওকে, ঠিক আছে, শুধু পেসের কথাই বলছি, কিভাবে আমি স্কলারশিপ পেতে পারি। তাহলে তোমাকে IEEE পাওয়ার এন্ড এনার্জি সোসাইটিতে প্রচুর অনেক ভূমিকা রাখতে হবে। দ্যাট মিনস তোমাকে প্রথম জিনিসটা ফেস ভ্যালু বাড়াইতে হবে, তোমার নেটওয়ার্কিং বাড়াইতে হবে। যারা ইভালুয়েট করবে তোমার স্কলারশিপটা, তাদের কাছে তোমার নামটা যদি পরিচিত হয়, তাহলে ধরো এটা একটা আলাদা সফটওয়্যার পাবে। এটা হিউম্যান, আমি আবারও বলি, যতই নিউট্রাল পেসে দেখা হোক, অ্যাজ এ হিউম্যান আমরা তো নাম যখন দেখি, তখন আমরা নাম দেখলেই বুঝি যে ওকে না, আমি তো তাকে প্রচুর ফেসবুকে দেখছি, প্রচুর ইমেল দেখছি যে এ অনেক ভালো ভলান্টিয়ার, তো একটা বায়াসনেস তখন চলে আসে। তো আমার যদি এখন বায়াসনেস 5টা মানুষ আমার কাছে আছে, আমি 5 জনকে ভালো মতো চিনি, তার মানে 5 জনের প্রতি আমার একটা ছোট বায়াসনেস কাজ করবে। কিন্তু 5 জনের প্রতি বায়াসনেস কাজ করলে কি হবে, তখন এটা আবার আনবায়াসড হয়ে যাবে, কারণ 5 জনই তো ভালো, তখন আমি বেস্ট হতে বেস্ট খুঁজি। তো তোমার যদি পাওয়ার এবং এনার্জিতে স্কলারশিপ পাইতে হয়, তুমি চেষ্টা করো পাওয়ার এবং এনার্জি লেভেলে খুব এক্সেলেন্ট কিছু পেপার পাবলিশ করার জন্য, এবং অ্যাক্টিভিটিস গুলা যেন তোমার খুব ভালো টপ মোস্ট কনফারেন্সে যায়। এবং তুমি সাথে সাথে এই বাংলাদেশে যে পেস, যে পাওয়ার এবং এনার্জি সোসাইটি আছে, তাদের কিছু অ্যাক্টিভিটি আছে না, যেগুলো তোমার অল ওভার দ্য ইয়ার হয়। যেমন ধরো IEEE পেজ ডে এপ্রিল মাসে হয়। পেজ ডেতে তুমি যেটা করতে পারো, সেটা হচ্ছে তুমি হয়তো কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারো পেজ ডেতে, সেটা ধরো সেকশন থেকে তুমি অ্যাপ্রুভাল করায় নিলা, তো তুমি কিন্তু ওই পেজ ডে ইভেন্টের জন্য মানুষের কাছে তুমি হাইলাইটেড হইলা, তোমাকে মানুষ চিনতে পারলো। এই যে এটা একটা অপশন, তোমাকে নিজেকে হাইলাইট করা এবং তোমার নিজের রিসার্চটাকে খুব ভালো করা, তাহলে তুমি পেজ স্কলারশিপ পাইতে পারো। আর নেক্সট যদি বলি, এটা একটা ইনসাইডার নিউজ, বাট তোমরা সবাই জানতে পারবা, আগামী বছর হচ্ছে আমাদের IEEE পেস গ্লোবাল যে টিম, আমাদের একটা এইম হচ্ছে হিউম্যানিটেরিয়ান টেকনোলজি প্রজেক্ট ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন কম্পিটিশন থাকবে। $20,000 হচ্ছে আমাদের স্কলারশিপ এটার জন্য, বা ফান্ডিং প্রজেক্ট বাজেট। আমরা 20 থেকে 30টা টিমকে ফান্ডিং দেবো, দেখা একটা টিম ভালো অ্যামাউন্ট অফ মানি পাবে। তোমাদের যাদের অলরেডি পাওয়ার এবং এনার্জি সোসাইটির নিয়ে কাজ করার এবং এই পেস সেক্টরে কাজ করার ইন্টারেস্ট আছে, তারা অলরেডি ওই ফিল্ডের জন্য আগামী বছরের জন্য প্রিপারেশন নিয়ে স্টার্ট করতে পারে। এবং খুব কুইকলি নেক্সট উইকের ভিতরে আমাদের কাছ থেকে ইমেল যাবে সবার কাছে, স্পেশালি যারা পেস স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার, যে আমরা ট্রেনিং সেশন স্টার্ট করব IEEE গ্লোবাল পেস থেকে, প্রতি মাসে 1টা বা 2টা করে।
ট্রেনিং সেশনে ট্রেন করা হবে যে কিভাবে আসলে পেস এর ভিতরে প্রজেক্ট ডিজাইন করতে হয়। এবং এই বছর শুধু প্রজেক্ট ডিজাইন হবে না, আমাদের এপ্রিলে হচ্ছে বা মেতে হচ্ছে প্রজেক্ট ডিজাইন কম্পিটিশন হবে, এবং অক্টোবরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন কম্পিটিশন হবে আগামী বছর। তো এটা হিউজ অ্যামাউন্ট অফ মানির একটা প্রজেক্ট। তোমাদের যাদের প্রজেক্ট বেস খুব ইন্টারেস্ট লাগে তারা অলরেডি, আমি বলে দিলাম আগামী বছরের নিউজ এই বছরই, তোমরা সেটা নিয়ে স্টার্ট করতে পারো, IEEE পেসের ইভেন্ট গুলো জয়েন করতে পারো এবং নিজের ফেসবুকটা আমাদের সামনে বাড়াইতে পারো সবার কাছে, তাহলে এটা খুব বেশি কাজে দিবে। এবং আগামী বছর IEEE পেসের একটা কংগ্রেস হবে তোমার ওয়ার্ল্ড ওয়াইড। এখানেও যারা ধরো পেস, এই যে আমাদের যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন এবং ডিজাইন কম্পিটিশন হবে, এখানে তো উইনার থাকবে ডেফিনেটলি একজন। এবং যদি প্যান্ডেমিক না থাকে এবং যদি ধরো ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলিং পসিবল হয় এবং যদি কংগ্রেসটা ধরো USA তেই হয়, যেটা নর্মালি হয়, তাহলে তখন যে চ্যাম্পিয়ন সে হয়তো ট্রাভেল গ্র্যান্টও পাইতে পারে। তো পাবে হয়তো ওয়ার্ল্ড থেকে একজন, কিন্তু সে একজন তো মানে তোমার ভার্সিটি থেকে কেউ হইতে পারে। সো দিস আর দ্য ওয়েজ টু গেট এ স্কলারশিপ। Another question, সেটা হচ্ছে what are the parameters of good research? গুড রিসার্চের প্যারামিটার কি? গুড রিসার্চের প্যারামিটার হচ্ছে, আমি যদি একদম মানে ভাঙা ভাঙা না বলে একদম ফাইনাল লেভেলে বলি, তুমি যদি IEEE এর টপ মোস্ট কনফারেন্সে পেপার পাবলিশ করতে পারো, এটা হচ্ছে বেস্ট রিসার্চ। IEEE এর কনফারেন্সে ওয়ার্স্ট রিসার্চ অথবা লো কোয়ালিটি রিসার্চ অ্যাকসেপ্টেড হয় না। তুমি যদি এখন যেটা প্রবলেম, আমাদের আশেপাশে প্রচুর কনফারেন্স গড়ায় গেছে ইন্ডিয়াতে, চায়নাতে, বাংলাদেশে, যে IEEE সাপোর্টেড কনফারেন্স। IEEE কনফারেন্স কিন্তু না, লেখা থাকে টেকনিক্যাল স্পন্সরড বাই IEEE, ওটা IEEE কনফারেন্স না। পেপার গুলো হয়তো এক্সেসে তোমার আর্কাইভ থাকবে, বাট তুমি যদি সত্যি ভালো রিসার্চ করতে চাও, তুমি IEEE কনফারেন্স তুমি পাবলিশ করবে বেস্ট রিসার্চ। তার থেকে আর একটু লো রিসার্চ কোনটা, যেটা তোমার IEEE টেকনিক্যালি স্পন্সরড কনফারেন্স, কিন্তু যেটা ধরো 10, 15, 20 বছর ধরে হইতেছে, সেটা ভালো। বাট ফার্স্ট কনফারেন্স, সেকেন্ড কনফারেন্স, এরকম কোনো জায়গায় পেপার না দেওয়াই ভালো। পেপার যদি ভালো পাবলিশ হয়, তুমি ভালো রিসার্চ করতে পারছো। এই হলো তো। আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে how can I be a member of the executive committee? ওকে, এটার উত্তর সাব্বির আসনা, তুমি বলো, আমি দেব না, তুমি বলো। জি ভাইয়া, আমি বলবো। তুমি বলো, এটার উত্তর আমি কিভাবে দেব? আমার কাছে বলতে গেলে ভাই IEEE সম্পর্কে যারা ভালো জানে, ভালো বুঝে এবং যাদের লিডারশিপ কোয়ালিটি আছে, এই দুটো মিলেই হচ্ছে এক্সিকিউটিভ কমিটিতে আসলে একটা সুবর্ণ সুযোগ আছে। হ্যাঁ, ছোট করে বললে। হ্যাঁ, এই তো অ্যানসার হচ্ছে এটাই, যে এক্সকো মেম্বার হওয়ার জন্য। কিন্তু আমি যেটা বুঝলাম যে তোমার ইউনিভার্সিটিতে আসলে অনেক এক্সকো মেম্বার হইতে চায়, এবং এটা কিন্তু একটা ভালো পজিটিভ ট্রেন্ড, এটা কিন্তু কোনো খারাপ জিনিস না। রিয়েলি অ্যাপ্রিশিয়েটিভ, কারণ তোমাদের দেখে তারা কিন্তু আসলে ভাবে যে আসলে আমি সাবির ভাইয়ের মতো হইতে চাই, বা আমি ধরো আমি কাপুর মতো হইতে চাই, বা জাওয়াদের মতো হইতে চাই। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে, নিজেরা তো অবশ্যই পোস্ট দিবা, কিন্তু যাদের ইন্টারেস্ট গুলো আছে তাদের কাছ থেকে সবসময় শুনবা। মানে আই অলওয়েজ প্রিফার যে আমি আগে শুনবো, তারপর আমি কাজ করব। তোমরা চাইলে তোমাদের কমিটি এক্সটেন্ড করতে পারো, তো মাঝে মাঝে তোমরা রিপ্রেজেন্টেটিভ রাখতে পারো, স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, মানে যেন তারা সবসময় ফিল করে যে তারা তোমাদের স্টুডেন্ট ব্রাঞ্চের একজন মেম্বার এবং ফিউচার পটেনশিয়াল এক্সকো মেম্বার বা ভলান্টিয়ার, তারা যেন তাদের ওনারশিপটা ফিল করে সবসময়। তো যাদের এরকম এক্সকো মেম্বার হওয়ার ইচ্ছা আছে এবং সত্যি ধরো মানে লিডার হইতে পারবে, তারা যেন কখনো তোমার আনঅ্যাওয়ার্ডেড না যায়, এটা হলো তোমাদের দায়িত্ব। আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে as a volunteer I want to know how any non IEEE student can contribute for IEEE or IEEE volunteer site. আরেকবার রিপিট করতে হবে, কথা বুঝিনি। As a volunteer I want to know how any non IEEE student can contribute for IEEE or IEEE volunteer site. সাইট বলতে কি SIGS ওটা বলছে, মানে সাইট গ্রুপ যেটা? SIP ভাই। ওকে, বুঝতে পারছি, র্যান্ডম প্রশ্ন এটা। নন IEEE মেম্বার কিভাবে IEEE তে হেল্প করতে পারে? আসলে IEEE অ্যাক্টিভিটিস মানে লিডারশিপ অ্যাক্টিভিটিস নন IEEE মেম্বারের জন্য তো ওপেন না। তাহলে আসলে IEEE মেম্বার হওয়ার দরকারটা কি? যদি আমি সবার জন্য ওপেন করে দিই, একটা তো অবশ্যই
মানে পার্থক্য থাকতে হবে অলওয়েজ, যে কোনো মেম্বার এবং নন মেম্বারের ভিতরে। তুমি নন মেম্বার হয়েও পেপার পাবলিশ করতে পারো IEEE তে, IEEE ক্ষেত্রে কোনো বাধা দেয় না। তো নন মেম্বার হয়ে IEEE তে নিজের যোগ্যতা অনুযায়ী পেপার পাবলিশ করা যাবে এবং যে প্রেজেন্ট করা যাবে। ইভেন পেপার পাবলিশ করতে তুমি যখন চায়নাতে যাবা, জার্মানিতে আসবা, তখন কিন্তু তুমি এখানে IEEE মেম্বার এবং নন মেম্বার দুজনের সাথে পরিচিত হবা। তোমার নেটওয়ার্কিংটা এইভাবে হবে IEEE মেম্বার না হওয়ার পরে। বাট তুমি লিডারশিপ অ্যাক্টিভিটি যদি চিন্তা করো, এটা কখনোই নন মেম্বার হয়ে পসিবল না, মেম্বার হইতেই হবে এটার জন্য আগে। এরপরের কোশ্চেনটা অলমোস্ট সিমিলার। Is there any opportunities for non-IEEE members to be able to get the memberships and facilities they provide? আবার একটু বলতে হবে, তোমার কথা একটু কেটে আসছে আমার কাছে, তো সরি। এরপরের প্রশ্নটা অলমোস্ট সিমিলার আর কি। Is there any opportunities for non-IEEE members to be able to get the memberships and facilities they provide? ওকে, সে বলছে আমি নন IEEE মেম্বার, কিন্তু আমার যদি ফ্যাসিলিটি কোনো কিছু প্রোভাইড করতে পারে, এটা সবচেয়ে ভালো করতে পারে স্টুডেন্ট ব্রাঞ্চেরা, তারাই। যেমন তোমাদের যেসব নন IEEE মেম্বার আছেন, তাদের জন্য তোমরা কিছু ইভেন্ট ডিজাইন করতে পারো, যেটা IEEE হয়তো IEEE যখন তোমার গ্লোবাল থেকে কোনো ইভেন্ট ডিজাইন করে, তখন কিন্তু মেম্বারদের জন্য ডিজাইন করে, কারণ মেম্বারই তো রিসোর্সেস আমাদের আসলে IEEE। বাট একটা মেম্বার কারা হবে, মেম্বার বানানোর দায়িত্ব কিন্তু স্টুডেন্ট ব্রাঞ্চের। তোমরা কিন্তু আসলে এই নন মেম্বারদের জন্য ইভেন্ট ডিজাইন করতে পারো। কিভাবে ডিজাইন করতে পারো এটা তোমরাই বেস্ট জানো আমার থেকে, কারণ এক এক রিজিয়নে, এক একটা ইউনিভার্সিটিতে এক এক ভাবে ইম্পর্টেন্স থাকে মেম্বারশিপ হওয়ার বা মেম্বারশিপ নেওয়ার জন্য। সো তোমরা তাদেরকে মোটিভেট করো তাদের জন্য। তোমরা তো এটা করতে পারো যে কোনো একটা টেকনিক্যাল টক করছো, এটা তুমি নন IEEE মেম্বারদের জন্য ওপেন করতে পারো, কিন্তু তোমরা এটা ফিল করাবা যে IEEE ভলান্টিয়ার হওয়ার জন্য, এক্সিকিউটিভ কমিটিতে আসার জন্য মেম্বারশিপ না হয়ে কোনো অপশন নাই। The last question from the registration sheet, that is, as a member of IEEE, what kind of benefit I'll get in my professional life? এটা হিউজ কোশ্চেন। এজ এ মেম্বার অফ IEEE আমি প্রফেশনাল লাইফে কি বেনিফিট পাইতে পারি? মেম্বার অফ IEEE আর ভলান্টিয়ার অফ IEEE দুই জিনিস। নর্মাল মেম্বার হয়ে থাকলে আপনি কোনো বেনিফিট পাবেন না, কোনো আপনি শুধু মানে প্রতি মাসে পে করে যেতে হবে প্রতি বছর। বাট মেম্বার তো মেম্বার, আমি পে করলাম, প্রতি মাসে আমি ইমেল পাবো, আজকে মাল্টায় একটা কনফারেন্স আছে, পরশুদিন জাপানে একটা কনফারেন্স আছে, আমি শুধু ইমেলই পাবো, আমাকে কেউ চিনবে না, আমাকে কেউ জানবে না। সো এটা আসলে কোনো সুযোগ নাই মেম্বারও। বাট আমি যদি মেম্বারশিপটাকে আমি এক্সিকিউটিভ কমিটি লেভেল নিয়ে যেতে পারি, প্রফেশনাল লেভেল, এটা হিউজ ইম্প্যাক্ট আছে। সো মেম্বার অফ IEEE আমি ধরে নিলাম আমার ভলান্টিয়ারিং করতে ভালো লাগে না, মানে আমি চুপচাপ পারসন, আমার আসলে এগুলো আমি টাইম দিতে পারবো না। ওই ক্ষেত্রে আমি শুধু রিসার্চ করব, গবেষণা করব, পেপার হবে। মেম্বার হওয়ার জন্য আমি প্রচুর ডিসকাউন্ট পাবো পেপার পাবলিকেশন এবং ট্রাভেলিং এ। এটা একটা অপশন, মনিটারি বেনিফিট পাওয়া যেতে পারে। বাট আমি যে একটু বললাম যে লাইফে যে উপরে মানে লাইফে যে সাকসেসফুল হওয়ার জন্য, যদি আমি এই স্লাইডটার কথা বলি, বেসিক্যালি যে এটাই হইতেছে আসলে টোটাল স্লাইডের সামারি, যে এই 60% এক্সপোজারটা দরকার হয়। এই এক্সপোজারটাই তো IEEE প্রোভাইড করে আমাকে, যে নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন। IEEE আমাকে US এর একজন ইঞ্জিনিয়ারের সাথে আমাকে পরিচয় করে দিতেছে, সে আমাকে ওয়ালিদ নামে ডাকতেছে। এটা অনেক বড় জিনিস। যেমন আমি যদি ধরেন পিএইচডি জন্য অ্যাপ্লাই করতে চাই, আমি একটা র্যান্ডম প্রফেসরের কাছে অ্যাপ্লাই করব, তাহলে আমি যে অ্যাপ্লাই করব সে আমাকে দেখবে, এরকম তো আরো মানুষ আছে অ্যাপ্লাই করবে, আমাকে কেন নেবে? কিন্তু আমি যে বললাম যে ডক্টর মুফতি মাহমুদ, আমি কিন্তু তাকে ইজিলি অ্যাক্সেস করতে পারি, এবং আমাকে কিন্তু ফর্মালি ইমেল করতে হয় না। আমি তাকে সরাসরি কথাই বলতে পারি যে আমি পিএইচডি করতে চাই, আপনার যদি কোনো অপরচুনিটি থাকে, আপনাদের কলিগের যদি কোনো অপরচুনিটি থাকে, যার সাথে আমার মান্থলি একবার মিট হয়, তার সাথে কোনো কিছু এক্সপ্রেস করা যত ইজি, র্যান্ডম একজন প্রফেসরের কাছে মেইল করে সেটা রিপ্লাই পাই কিন্তু ততটা ইজি না। সো দিস আর দ্য ওয়েজ IEEE রিয়েলি হেল্প। এবং এখানে আমি যতজনের ছবি দিচ্ছি প্রত্যেকে কোনো না কোনো ফিল্ডে আছে, এখানে অনেকেই অনেক বড় বড় জায়গার প্রফেসরশিপে আছেন এবং হয়তোবা পিএইচডি করতেছেন অথবা অলরেডি ইন্ডাস্ট্রি লেভেলে আছেন।
তো তাদের সাথে যখন আপনার নেটওয়ার্ক এবং কমিউনিকেশন থাকবে, সেটা আপনার প্রফেশনাল লেভেলে অলরেডি একটা হিউজ প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। এটাই আমার অ্যান্সার। একজন হ্যান্ড রাইজ করেছে, শাফিন ভাই আপনি স্পিকারকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আমাকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য। আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়ের স্লাইড থেকে, যেখানে এক্সপোজার এবং ইমেজ নিয়ে বলেছিলেন যেটা 90% ইফেক্ট ফেলবে আমাদের জব সাকসেস রেটের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একজন নিউ IEEE মেম্বার যে জয়েন হবে, সেক্ষেত্রে কিভাবে সে আগাবে তার ইমেজ এবং এক্সপোজার বাড়ানোর জন্য? ডেফিনেটলি নেটওয়ার্ক খুব ইম্পর্টেন্ট। তার হাতে যদি 2 বছর সময় থাকে তাহলে সে কিভাবে আগাতে পারে? এবং এটার সাথে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মেম্বার এবং ভলেন্টিয়ার নিয়ে কিছুক্ষণ আগে বললেন যে মেম্বার হিসেবে সে মেম্বার থাকতে পারে, আর ভলেন্টিয়ারিং হিসেবে জয়েন হলে তার বিভিন্ন সুযোগ সে পাবে। তাহলে ভলেন্টিয়ারিং হিসেবে কাজের জন্য একজন নিউ মেম্বার কিভাবে তার যাত্রা শুরু করবে যদি তার হাতে 2 বছরের মতো সময় থাকে? ধন্যবাদ। চমৎকার প্রশ্ন শাবিন ভাই, থ্যাংক ইউ। আমি যদি এখান থেকে বলি যে আমি যদি একজন ভলান্টিয়ার, আমি যদি একজন মেম্বার হই IEEE, আমার প্রথম কাজ হচ্ছে এই অ্যাওয়ার্ড গুলোর দিকে নজর দেওয়া। তো আমার এইম হচ্ছে আমি অ্যাওয়ার্ড নিব। আমি এক্সাম্পল স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড নিব, ল্যারি কে উইলসন অ্যাওয়ার্ড নিব, ড্যারাল চং অ্যাক্টিভিটি অ্যাওয়ার্ড নিব। অ্যাওয়ার্ড নিতে গেলেই দেখবেন যে আপনার অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে। আপনি প্রথমেই দেখবেন যে আমি যে অ্যাক্টিভিটি গুলো আমি যদি খেয়াল করি প্রিভিয়াস ইয়ারে কারা কারা এসে অ্যাওয়ার্ড পাইছে, তাদের প্রোফাইলে কিন্তু আমরা জানি IEEE ওয়েবসাইটে দেওয়া থাকে। আমি যদি তার নামটা ধরে ফেসবুকে সার্চ করি, তাকে আমরা পেয়ে যাবো ইজিলি। বা সে কি করে, এগুলো খুব ইজি জানা, খুব একটা কঠিন না। তার প্রোফাইলটা কি ছিল আমি যদি বুঝি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার প্রোফাইলটা আসলে ওরকম হইতে হবে একটা অ্যাওয়ার্ড পাইতে গেলে। কিন্তু আমরা জানি যে সবগুলো অ্যাওয়ার্ড কিন্তু ইজি না। যেমন যদি আমি এই অ্যাওয়ার্ডটার কথা বলি, লেডি কে উইলসন অ্যাওয়ার্ড, এটা একটা রিজনে একজন মাত্র পায়। আমাদের IEEE-তে 400,000 মেম্বার আছেন, 10টা রিজিয়ন আছে। তাহলে 400,000 মেম্বারের ভিতর যদি আমি ধরি 300,000 হচ্ছে স্টুডেন্ট মেম্বার, এই 300,000-এর ভিতরে মাত্র 10 জন স্টুডেন্ট এই অ্যাওয়ার্ডটা পায়। খুব কঠিন, বাট আমি ট্রাই করতে পারি আমাকে প্রোফাইলটা বেটার করার জন্য। এটা হচ্ছে একটা টার্গেট একদম নিউ মেম্বারের জন্য, যে আমি অ্যাওয়ার্ডের জন্যই আমি আসলে ভলান্টিয়ারিং করব। এখন যখন কেউ একজন মেম্বার হন প্রথম দিকে, তিনি তো বেসিক্যালি খুবই নিউ, কারণ সে ধরেন প্রথম বছর মাত্র জয়েন করলো এবং সেকেন্ড ইয়ারে আসার পরে সে ভাবলো যে আমার ভাইয়ারাও আমি স্টুডেন্ট ব্রাঞ্চে কাজ করে, আমি তাদেরকে দেখে ইন্সপায়ার হই, তাদের মতো কিছু করতে চাই, বা একটা টাইম তাদের চেয়ে ভালো কিছু করতে চাই। তখন কাজ হচ্ছে ব্রাঞ্চের যে চেয়ার তার সাথে যে কমিউনিকেট করা, তাকে চেনা যে ভাই বা আপু, আমি নতুন স্টুডেন্ট, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ি, আমি আপনাদের IEEE অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে চাই, আমি ইভেন্টে থাকতে চাই। তারা তখন হয়তো প্রথম দিকে তো এক্সকম ফর্ম করে না, এক্সিকিউটিভ কমিটি ফর্ম করে বছরে একবার, ইলেকশন হয় কখনো হয় না, সিলেকশন হয় তখন এটা তারা ফর্ম করে। বাট তখন দেখা যায় তারা হচ্ছেন কোনো কোনো ইভেন্টে, প্রত্যেক ইভেন্টে তাকে হচ্ছে কল করতেছে, অথবা অন্য কোনো টাস্কে তাদেরকে ডাকতেছে। সো নিজের স্টুডেন্ট ব্রাঞ্চের যে চেয়ার আছেন এবং তারা যেসব এক্সকো মেম্বার আছেন, তাদের কাছে যখন ফেস ভ্যালু বাড়ানো যায়, আবার সে এক্সপোজার, যখন এই যে এক্সপোজারটা বাড়ানো যায়, তখন নেক্সট এক্সিকিউটিভ কমিটিতে তিনি একটা হয়তো ভলান্টিয়ারিং পোস্ট পেয়ে যান। তাহলে নিজের স্টুডেন্ট, এখন আমি যখন আমার ইউনিভার্সিটিতে 100 জন ট্রিপল স্টুডেন্ট আছে, তার ভিতরে যদি 5 জন এক্সিকিউটিভ কমিটি মেম্বার হয়, আমি যদি তাদের ভিতরে ওয়ান অফ দেম হই, তাহলে কিন্তু আমি 100 জনের কাছে ফেস ভ্যালু আমার বেড়ে গেল, যেটা নর্মালি আগে ছিল না, এক্সকম হওয়ার আগে বেড়ে গেল। এখন যখন আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার হিসাবে আমি কাজ করতেছি, আমি ইভেন্ট অর্গানাইজ করতেছি, তখন আমাদের যে বাংলাদেশ সেকশন চেয়ার, এখন আমি আসলে চেয়ারের নাম জানি না, নতুন ইলেকশন হয়েছেন, আগে ছিলেন বুয়েটের ডক্টর সিলিয়া শাহানাত ছিলেন, এবং উনি আমার খুব ক্লোজ মেন্টর। এবং আজকে আমার মিটিং ছিল একটা, বিকালে আছেন তার সাথে, আমরা হচ্ছে একই কমিটি সার্ভ করি এখন। তো যেটা হচ্ছে এখন বাংলাদেশ সেকশন চেয়ার আমাকে এখন চিনতে পারতেছে। সাপোজ আমি শাফিন ভাইয়ের কথা বলি, শাফিন ভাই যে ইউনিভার্সিটিতে আছেন, তিনি এখন বুয়েটের সিলিয়া ম্যাডাম হচ্ছেন কোনো কারণে, যেহেতু তিনি এক্সিকিউটিভ কমিটি মেম্বার ইউনিভার্সিটির। সো এখন সিলিয়া ম্যাডাম তাকে চিনতেছেন, তাহলে সিলিয়া ম্যাডাম হয়তো এখন শাফিন ভাইকে চিনতেছেন, এবং হয়তো কোনো কোনো ইভেন্টে শাফিন ভাইকে বলতেছেন তুমি এখন বাংলাদেশ সেকশনের যে IEEE ইভেন্ট গুলো আছে তুমি একটা দায়িত্ব বা তুমি একটা ইভেন্ট অর্গানাইজ করো তোমার স্টুডেন্ট ব্রাঞ্চ নিয়ে। যদি একটা স্টুডেন্ট ব্রাঞ্চে কম হয় তাহলে কয়েকটা স্টুডেন্ট ব্রাঞ্চকে একসাথে জয়েন করে এটা অর্গানাইজ করো। তাহলে সিলিয়া ম্যাডাম এখন শাফিন ভাইকে চিনতেছেন। এখন শাফিন ভাই যখন বাংলাদেশ ছেড়ে চলে যাবেন, তখন আমি যদি আমার পার্সপেক্টিভটা বলি, একদম এটা সবচেয়ে ইজি হয়। আমি যখন বাংলাদেশ সেকশনে ছিলাম, তখন আমি
ভোল্ট ট্রেনিং শুরু করি, এটা হচ্ছে এটা আমি একটু আগে একটা কথা বলছিলাম, ভলান্টারি লিডারশিপ প্রোগ্রাম। এটা হচ্ছে IEEE সবচেয়ে লুক্রেটিভ প্রোগ্রাম। প্রতি বছর 40 থেকে 50 জন এই অ্যাওয়ার্ডটা পান এই প্রোগ্রামটা শেষ করলে। 4 মাসের ট্রেনিং হয় এবং খুবই চমৎকার। আমি তখন বাংলাদেশ থেকে চলে আসি এবং তখন আমি সেলিয়া ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করি যে ম্যাডাম আমি তো চলে যাচ্ছি, আমি ভোল্ট শুরু করছি বাংলাদেশে, বাট আমি শেষ করবো জার্মানি চেক। তখন সেলিয়া ম্যাডাম ছিলেন বাংলাদেশ সেকশন চেয়ার, তিনি নিজে আমাদের জার্মানির সেকশন যে চেয়ার ছিলেন তার কাছে এবং রিজনেটেড দুজনের কাছে মেল লেখেন যে উই আর সেন্ডিং আওয়ার ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিয়াস ভলান্টিয়ার্স ইন ইউর রিজিয়ন and he will be full graduate in your region. I hope you will take care of him properly and he is a very good asset in IEEE. তাহলে আমি যখন রিজন চেঞ্জ করলাম, তাহলে রিজনেট যে ডিরেক্টর, রিজনেট মানে কি ইউরোপ, মিডল ইস্ট এবং আফ্রিকা, 3টা রিজিয়ন। সে অলরেডি জানলো ওকে এখানে একটা ছেলে আসতেছে যাকে বাংলাদেশ সেকশন থেকে বলা হয়েছে, আমার চেহারা জানে না, নাম জানে না, বাট একটা আইডিয়া তারা পাইলো যে সামওয়ান ইজ মাইগ্রেটিং, এবং জার্মানির সেকশন চেয়ার জানতে পারলো আমার সম্পর্কে। তাহলে সেলিয়া ম্যাডাম আমার চেহারা জানে, আমার নাম জানে থেকে, কিন্তু সেলিয়া ম্যাডাম হচ্ছেন এই ইমেলটা লিখছেন রেসপন্সিবিলিটি থেকে। শি ইজ এ প্রফেসর অফ বুয়েট, ফার্স্ট ফিমেল PhD প্রফেসর ইন বাংলাদেশ। তারপর জার্মানিতে আসার পরে হচ্ছে আমাকে আমার প্ল্যাটফর্ম নিজেরই তৈরি করতে হয়েছে, এখানে তো কেউ কাউকে হেল্প করবে না, ইন্ট্রোডাকশনটা ম্যাডাম আমার জন্য করে দিয়েছেন। তাহলে আমি যখন স্বপ্ন ভাই আপনি যখন ইউনিভার্সিটিতে একটা ভলান্টিয়ারিং কাজে জয়েন করবেন, আপনাকে হেল্প করবে আপনার এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আপনি যখন এক্সিকিউটিভ কমিটির মেম্বার হয়ে যাবেন তখন আপনার সাথে পরিচয় হবে আমাদের বাংলাদেশ সেকশন মানে বুয়েটেড এবং ডিউ এবং অন্যান্য ইউনিভার্সিটি গুলোর। তারপর যখন এখানে আপনি মোটামুটি অনেকদিন কাজ করবেন তখন আপনার পরিচয় হবে রিজিয়ন ট্রেনিং, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান এবং অন্যান্য দেশের মানুষের সাথে তখন কাজ করবেন একই কমিটিতে। তাদের সাথে যখন কাজ করবেন তারপর হচ্ছে আপনি গ্লোবাল কমিটিতে আসবেন। যেমন এটা হচ্ছে আমাদের গ্লোবাল কমিটি, যদি বলি এটা হচ্ছে আমাদের গ্লোবাল কমিটি, এটা একটা পার্ট। এই কমিটিতে আমাদের USA থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত যতগুলো দেশ এক্সিস্ট করে প্রত্যেক দেশ থেকে আমাদের কিছু ভলান্টিয়ার নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে গ্লোবাল কমিটি। তো আপনি গ্লোবাল কমিটিতে কাজ করবেন। গ্লোবাল কমিটিতে কাজ করলে যেটা হবে IEEE ডিরেক্টর যারা আছেন যেমন USA তে অথবা অন্যান্য দেশে আমাদের যখন কংগ্রেস হয়, কংগ্রেসগুলোতে আমরা যখন মিট করি তখন আমার ভলান্টারি নেটওয়ার্কটা আগে যখন ছিল ঢাকা ইউনিভার্সিটির ভিতরে, একটু পরে এটা হয়ে গেল বাংলাদেশের ভিতরে, একটু পরে এটা হয়ে গেল এশিয়ার ভিতরে, তারপরে আরেকটু বেটার হয়ে এটা হলো আমার ইউরোপ, মিডল ইস্ট, আফ্রিকার ভিতরে। তারপরে যখন আমি রিকগনাইজ হইলাম আমার কাজের জন্য, আমার ডেডিকেশনের জন্য এবং সাকসেসের জন্য, এখন আমার ভলান্টারিং হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন আমাকে আসলে ফেস ভ্যালু চিন্তা করতে হয় না, কারণ যখন আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড আমার নামটা চলে আসে এজ এ চেয়ার অফ সামথিং, তখন এটা অটোমেটিকলি রিকগনিশন পাওয়া যায়, আর তখন কষ্ট করতে হয় না। সো যদি আমি এক্সপোজারের কথা বলি, প্রথম দিকে হার্ডওয়ার্কটা খুবই মানে ইম্পর্টেন্ট, প্রথম দিকে এটা বেশ কঠিন, বাট টাইম টু টাইম এট সাম পয়েন্ট এটা আসলে মানে ট্রিগার করবে অন্য মেম্বাররাই। এটা হচ্ছে শাফিন ভাইয়ের আনসার আমার কাছ থেকে। থ্যাংক ইউ, আই গট দ্য অ্যান্সার। আমি বুঝতে পেরেছি। তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি বলেছিলেন আপনি যখন শুরু করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, ওই টাইমে আপনারা ফার্স্ট 3 জন মিলে শুরু করেছিলেন। সেই টাইমে হয়তো বা কম্পিটিশন তেমন ছিল না, বাট বর্তমান সময়ে যেটা দেখছি প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং বাংলাদেশ সহ সবগুলোতে খুবই কম্পিটিশনটা খুবই হাই লেভেলের। তো সেক্ষেত্রে ডেফিনেটলি কাজ দিয়ে আমাকে আগাইতে হবে। আপনি কিভাবে সাজেস্ট করবেন যে কোনো নিউকামারকে সে কিভাবে আগাবে এই কম্পিটিশনের মধ্যে? ধন্যবাদ। ওকে, বাংলাদেশের ভিতরে কিভাবে আগাবে? আচ্ছা, আমি তো ভাই বাংলাদেশ থেকে চলে আসছি 2017-এ। এখন কম্পিটিশনটা আসলে অনেক বেশি, মানে এক্সিকিউটিভ কমিটির ভিতরে, এবং কোন স্টুডেন্ট ব্রাঞ্চের থেকে বেশি ভালো কাজ করবে এবং বেশি ইভেন্ট করবে এবং ভালো ইভেন্ট করবে এবং তার জন্য বছর শেষে অ্যাওয়ার্ড পাইতে পারে, এরকম একটা ব্যাপার। আমি এটার কিছু পয়েন্ট অ্যাড করতে পারি, বাট আমাদের এখানে আমি দেখতেছি রাজশাহী ইউনিভার্সিটির সেক্টরে আছে আমিনা, তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো, তোমরা হলো রিসেন্ট মেম্বার। সো তুমি যদি শাফিন ভাইয়ের অ্যান্সারটা কিছু অ্যাড করতে পারো যে নতুন এত কম্পিটিশন হচ্ছে স্টুডেন্ট ব্রাঞ্চগুলোর ভিতরে, কিভাবে আসলে ভলান্টিয়ারিং করে আসলে সামনের দিকে যাওয়া যাবে? তুমি কিভাবে আসছো, সেক্রেটারি হয়েছো সরাসরি রাজশাহী ইউনিভার্সিটির? যদি থাকো তাহলে আনমিউট করে বলতে পারো, অথবা যদি আমিনা না থাকো তাহলে অনামিকা বলতে পারো, অনামিকা না বলতে পারে সাবির বলতে পারো। তোমরা কিভাবে আসলে চেয়ার এবং এই পজিশন গুলোতে আসছো রিসেন্টলি?
কে বলতে চাও? ওকে, আমি যদি বলি, আমরা যে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা 3 জন ছিলাম, আমরা আসলে 3 জন মিলে একটা ব্রাঞ্চ শুরু করিনি। একটা ব্রাঞ্চ স্টার্ট করতে গেলে 12 জন মেম্বার লাগে এবং 2 জন প্রফেসর লাগে, যারা হচ্ছে ফ্যাকাল্টি থাকে এবং মেন্টর থাকে। তো ওই 12 জন মেম্বার মোটিভেট করা ছিল সবচেয়ে ডিফিকাল্ট পার্ট আমার জন্য, নতুন স্টুডেন্ট ব্রাঞ্চ তো। আর ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রফেসর মানে চেয়ারম্যান যে আছে তাকে অনেক কিছু বুঝাইতে হয়, যে এটা করলে ক্লিয়ার হবে, ডিপার্টমেন্টের কোনো ক্ষতি হবে নাকি, অনেক ঝামেলার পরে এই জিনিসগুলো হয়। তো এখন তো যারা স্টুডেন্ট ঢুকে তারা কিন্তু ঢুকা মাত্রই আসলে প্রফেসর পেয়ে যায়, মানে স্টুডেন্ট ব্রাঞ্চ পেয়ে যায় ইজিলি। তো এক্স্যাক্টলি তারা স্টুডেন্ট ব্রাঞ্চ পেয়ে যায়। আমি মনে মিউট হয়ে গেছিলাম, সরি। তো তারা স্টুডেন্ট ব্রাঞ্চ পেয়ে যাচ্ছে, তাদের কিন্তু ভলান্টিয়ারিং এর ওই স্ট্রাগলটা নাই যে আমি একটা ব্রাঞ্চ ওপেন করব তারপর হচ্ছে করব। তো যেহেতু অনেক কম্পিটিটিভ, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ালিটিফুল ইভেন্ট বানাইতে হবে, এবং যে ইভেন্ট থেকে খুব ভালো ফিডব্যাক পাওয়া যায় এবং মানুষ আসলে পার্টিসিপেট করে। আমি একটা ইভেন্ট করলাম যেখানে 3-4 জন এক্সিকিউটিভ কমিটি মেম্বার, তার সাথে আর 3 জন মেম্বার জয়েন করলো। এরকম ইভেন্টের থেকে যদি কোনো ইভেন্টে 50+ মেম্বার ধরে রাখতে পারি এবং সেখানে অন্য ইউনিভার্সিটি থেকে মেম্বার জয়েন করে এবং বাংলাদেশ সেকশনের কোনো মেম্বার জয়েন করে, সেটা অনেক বেশি ইম্প্যাক্টফুল। কারণ আমরা জানি আমাদের কোনো ইভেন্ট করলেই হয় না, আমাদের ইভেন্টের প্রুফ রাখতে হয় এবং রিপোর্ট লিখতে হয়। এই রিপোর্টগুলো যদি আমরা IEEE 2C গিয়ে আপডেট করি, তখন শুধুমাত্র এই ইভেন্টগুলা রেকর্ডেড থাকে, আর্কাইভ থাকে, এবং ওই নাম্বার অফ ইভেন্টের থেকেও কিন্তু IEEE আবার ফান্ড প্রোভাইড করে, যে কে কতগুলো ইভেন্ট করলো এবং কতগুলো মেম্বার আছে আমার স্টুডেন্ট ব্রাঞ্চে। তো সবকিছু খুব অর্গানাইজ IEEE এর ভিতরে। তো এরকম ইভেন্ট করা দরকার এখন, আগের মতো হলে হবে না যে ইভেন্টগুলোতে মানুষ পার্টিসিপেট করে। যেমন আর রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ প্রথম 3 মিনিট তাদের ইভেন্ট করে দেখাইছে। তারা অলরেডি হায়ার স্টাডিজ ইন জার্মানি নিয়ে একটা ইভেন্ট করছে এবং ডার্ট স্কলারশিপ নিয়ে একটা ইভেন্ট করছে। তাহলে এই ইভেন্ট গুলা কিন্তু আরইউর ভিতরে না, এই ইভেন্ট গুলা যদি যখন তারা ফেসবুকে তারা যখন পাবলিসিটি করে, যাদের জার্মানিতে যাওয়ার ইচ্ছা আছে অথবা যাদের ডার্ট স্কলারশিপ নিয়ে জানার ইচ্ছা আছে, তারা কিন্তু অল ওভার দ্য বাংলাদেশ জয়েন করে এবং দেখা যায় মেম্বার তখন 200 হয়ে গেছে পার্টিসিপেশনে। তাহলে এগুলা কিন্তু তারা হাইলাইট করতে পারে যে আমাদের একটা ইভেন্ট ছিল সেখানে 2000 মেম্বার প্লাস জয়েন করছে, তাহলে এটা খুবই কোয়ালিটিফুল একটা ইভেন্ট। সো এট দ্য এন্ড ইটস অল অ্যাবাউট প্ল্যানিং, এবং যে ভালো প্ল্যান করবে সে আসলে আগে যাবে। আর ফেস ভ্যালুটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আগেও বলছি এখনো বলছি, যে বুয়েটের সবসময় একটা ভালো সাকসেস থাকে, কারণ বুয়েটের ফেস ভ্যালু খুব ভালো, বুয়েটের সাকসেস রেট খুব ভালো বিভিন্ন কম্পিটিশনে, এবং তারা অনেক প্রাইজ নিয়ে ফেরত আসতে পারে। তো এই জন্য দেখা যায় বুয়েট খুব ভালো ভালো মেন্টর পায় বিভিন্ন জায়গায়। আমাদের যে লাস্ট কম্পিটিশন ছিল IEEE পেসে এই বছর, সেখানে বাংলাদেশ থেকে একটা টিমই অ্যাওয়ার্ড পায় ওয়ার্ল্ড ওয়াইড থেকে, সেটা বুয়েটের টিম ছিল। সত্যবণিক ছিল সেখানে টিম মেম্বার, সে এখন বুয়েটের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি। তো এইভাবে হচ্ছে নিজেকে আসলে, নিজেকে না হোল টিমকে আসলে সামনে একটু একটু করে আগায় নিতে হবে। কম্পিটিশন বেশি হইলে কোয়ালিটি অফ ইভেন্ট, তারপর হইতেছে সবকিছু প্ল্যান করতে হবে। তো এটা খুব একটা কঠিন না, কারণ অল ওভার দ্য ওয়ার্ল্ড এত বেশি IEEE ভলান্টিয়ার আছেন, এত বেশি মেন্টর আছেন, they can guide to make some very good events. এটাই শাসন ভাই। ধন্যবাদ আপনার উত্তরটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ওয়ালিদ ভাই। আমরা প্রশ্নোত্তর পর্বের শেষে চলে এসেছি। এখন আমি মাসুমকে মাইক্রোফোন নেওয়ার অনুরোধ করছি। ধন্যবাদ ভাই। এবার আমি IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার এবং IEEE কম্পিউটার সোসাইটি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের ফাউন্ডার চেয়ার জনাব MD সাবির হোসেন ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। ভাই। ধন্যবাদ মাসুম, আমার কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের ওয়েবিনার আলহামদুলিল্লাহ অনেক কিছু নতুন শিখতে জানতে পেরেছি, আর এর জন্য সত্যি অর্থে ওয়ালিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, যে ওনার অনেক ব্যস্ততম সময়ের মাঝেও আমাদেরকে উনি সময় দিয়েছেন। আর ভাইয়াকে কংগ্রাচুলেশনস, ভাইয়া IEEE পেস হ্যাক স্টুডেন্ট অ্যাক্টিভিটিস কমিটিতে চেয়ার হয়েছেন, এর জন্য শুভকামনা ভাইয়াকে। আর ভাইয়া যদি কিছু বলতে চান। থ্যাংক ইউ সাবির, এন্ড থ্যাঙ্কস আসলে সবাইকে যারা ইভেন্ট অর্গানাইজ করছো। ডেফিনেটলি আমি বিজি থাকি, বাট এটা মানে এই না যে শুধু আমি একা বিজি থাকি, কারণ শনিবার বাংলাদেশে মানে
তোমাদের প্রত্যেকের কোনো না কোনো টাইম বা ব্যস্ততা আছে, সামনে ইয়ার ফাইনাল আছে। তো যারা আসলে তোমরা প্রথম দিকে জয়েন করছো এখন পর্যন্ত ছিল 2 আওয়ার্স অনেক বিগ, আমার ভাবছিলাম আমি 1 ঘন্টার ভিতরে শেষ করে দেবো, বিকজ আমি আসলে টু বি ভেরি অনেস্ট আমি আমার একটা মানে অফিসের কাজে আমি আবার ট্রাভেল করে ফ্রাইবুর্গ আসছি। তো যেহেতু আমি এখানে আগে থাকতাম 3 বছর, তো আমাদের হচ্ছে দুপুরবেলা একটা ফুটবল কম্পিটিশন আছে। তো ওই জন্য আমার প্ল্যান ছিল হইতেছে আমি 1 ঘন্টার ভিতরে শেষ করে তারপর হচ্ছে বিকালে যাকে যাবো, বাট এখন বৃষ্টি হইতেছে, সো মানে ডিলে হবে, সো আমি কন্টিনিউ করতে পারছি। বাট 2 ঘন্টা কন্টিনিউ হয়েছে এই জন্যই কারণ হইতেছে IEEE জিনিসটা এত 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 ব্রড, এখানে ডিসকাস করতে গেলে কোনো কিছু এক্সপ্লেন করতে গেলে আসলে মানে অনেক টাইম চলে যায় একটা জিনিস এক্সপ্লেন করতে গেলে। তো তোমরা অনেকে অনেক কিছু জানো, আমিও জিনিসগুলো আসলে গ্র্যাজুয়ালি জানছি, এবং সবচেয়ে বেশি জানছি যখন আমি IEEE ভোল্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রামটা কমপ্লিট করি। তোমরাও জানবা এই জিনিসগুলো নট সো ডিফিকাল্ট। বাট আমি সবচেয়ে খুশি হবো তখনই যখন আমি দেখবো যে যেমন সাব্বির অলরেডি বাংলাদেশ সেকশনের বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাইছে। তো এটা যে কেউ পাইতে পারো, তোমাদের যখন আমি কোনো ইভেন্টে দেখবো আমি খুবই খুশি হব। এটা গ্লোবাল ইভেন্ট হইতে পারে, রিজিওনাল ইভেন্ট হইতে পারে। যেমন আমি কিন্তু তোমাদের WI যেটা তোমার কোভিড কংগ্রেস ছিল এই গত শনিবার, আমি কিন্তু সেখানে ছিলাম একটা পার্টি স্পিকার হিসেবে। তো তোমাদের আমি দেখলে এখন আমি চিনবো, এটাই হচ্ছে নেটওয়ার্কিং। আমি এখন ধরো যদি আমি বলি জাওয়াদ বলি, মাসুম বলি, অনামিকা বলি, সাবির বলি, আমিনা বলি, এই 5টা নাম আমি এখন দেখলে কোনো জায়গায় চিনবো। তার মানে তোমরা অলরেডি এই একটা ইভেন্টের থ্রুতে আমার কাছে তোমাদের নাম চিনতে অলরেডি তোমরা এস্টাবলিশ মানে পারছো। যদি তোমরা এভাবে প্রতি বছর যদি তোমরা অ্যাটলিস্ট 12 মাসে 12টা ইভেন্ট করো এবং 12টি স্পিকার তোমার নাম জানে এবং স্পিকার গুলো যদি তোমার রিলেভেন্ট ফিল্ডের হয়, তুমি কিন্তু অলরেডি তোমার একটা করে ব্রাঞ্চ এস্টাবলিশ করছো তোমার লাইফের ক্যারিয়ারের কোনো না কোনো বেনিফিটের জন্য। সো এইটাই হচ্ছে বেসিক্যালি ভলান্টিয়ারের সুবিধা। ডিসকভার দ্য পোটেনশিয়াল ইন IEEE ভলান্টিয়ারিং। তোমরা ডেফিনেটলি কিছু জানবা IEEE তে কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, কিভাবে ফান্ডিং পাইতে হবে, কারণ ফান্ডিং কিন্তু হিউজ। আমি আগে বলছি যে আমরা IEEE প্রেস হ্যাক থেকে $20,000 ফান্ড আমরা অর্গানাইজ করতেছি, আমরা অলরেডি অ্যাপ্লাই করছি এবং আমরা খুবই মানে শিওর মোটামুটি যে আমরা নেক্সট ইয়ার $20,000 ফান্ড পাবো IEEE থেকে। প্রফেসর ফাত্তা ইজ এন হিউজ এন্ড ইন্টারেক্টিভ ম্যান, আই রিয়েলি অ্যাডমায়ার হিম। তো তোমরা এরকম একটা মানুষ পেয়েছো বাংলাদেশে, প্রফেসর ফাত্তা স্যার মানে তার মতো। তো এই যে $20,000 ফান্ডটা আসবে, আমরা তো নিব না একজনও ফান্ড, রাইট? এই ফান্ডটা তো পাবে যারা কাজ করে তারাই। তো তোমাদের ভিতর থেকেই তো কেউ না কেউ ফান্ড গুলা পাবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব তোমাদের কাছে জানানো, তোমাদেরকে বলার জন্য, এবং ফিউচারে হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে বা কথা হবে। এবং আমি এটাও জানি যে আমি প্রতি বছর আমি না, এটা সবাই তোমাদের সিনিয়র ভাইরাও করে, বিভিন্ন জায়গা থেকে আমাকে SOP চেক করার জন্য রিকোয়েস্ট করা হয় যে ভাই আমাকে SOP একটু চেক করে দিবেন। তো আমি চেক করে দিই। কেন চেক করে দিই? আমি জানি তারা প্রত্যেকে IEEE ভলান্টিয়ার এবং আমি সে আমাকে IEEE থ্রু দিয়ে চিনছে এবং সে আমার সাথে নেটওয়ার্কটা ক্রিয়েট করছে এবং সে আবদার থেকে আমার কাছে SOP-টা চেক করতে বলে। তো আমি আমার যতটুকু সময় থাকে তার ভিতরে আমি একটা সময় নিয়ে চেক করে দিই। এই কাজটা তোমাদের সিনিয়র ভাইয়ারাও করে, বুয়েটের ভাইয়ারাও করে, বাংলাদেশের সবাই করে যারা তোমার অ্যাব্রোডে আছে, SOP-টা চেক করে দেওয়া বা CV-টা চেক করে দেওয়ার জন্য। তো এই ভলান্টিয়ারিং গুলাই হইতেছে লাইফ বেসিক্যালি অ্যাসেট। এটা আমিও পাইছিলাম যখন আমি স্টুডেন্ট ছিলাম বাংলাদেশে, তা তোমরাও পাবা। সো এক্স্যাক্টলি তেমন কিছু আর বলার নাই, আমি অনেক কিছু বলছি। বাট IEEE ভলান্টিয়ারিংটাকে তোমরা প্রমোট করবা, তোমরা পজিটিভ জিনিসগুলোকে নিবা, নেগেটিভ জিনিসগুলোকে অলওয়েজ অ্যাভয়েড করবা। এবং কম্পিটিশন খুব ভালো, কিন্তু কম্পিটিশনের ভিতরে যদি তোমার খারাপ কিছু ঢুকে যায়, পলিটিক্স ঢুকে যায়, সেটা খুব খারাপ। এটা IEEE কখনোই প্রমোট করে না, তোমরাও করবো না। দ্যাটস মাই সাজেশন টু ইউ। ধন্যবাদ ভাই। এবার আমি সবাইকে রিকোয়েস্ট করব তাদের ক্যামেরাটা অন করার জন্য, স্ক্রিনশট নেওয়া হবে এবং টেকনিক্যাল টিমকে অনুরোধ জানাবো স্ক্রিনশট গুলো নেওয়ার জন্য। আমরা সবাই আমাদের জায়গা থেকে ক্যামেরাটা অন করার চেষ্টা করব। আর অনারেবল ওয়ালিদ ভাইকে রিকোয়েস্ট করব স্ক্রিন শেয়ারটা অফ করার জন্য। 40 সেকেন্ড সময় লাগবে, দেওয়া যায় সুবিধা হয়। এটা কি বলছেন বুঝি নাই। শাফিন ভাই আমার কাছে একজন ছোট ভাই। আমরা হচ্ছে একসাথে জার্মান শিখি এবং জার্মান আমরা শিখাই, মানে ভলান্টিয়ারিং গ্রুপ। তো শাফিন ভাই হচ্ছে ইলেকট্রিক্যালে বাংলাদেশে পড়ালেখা করেন এবং তার ইচ্ছা আছে জার্মানিতে আসার সামনে। তো উনি হচ্ছে IEEE নিয়েও জানতে চান, কারণ IEEE অনেক হাইপ বাংলাদেশে। তা আমি শাফিন ভাইকে বলছিলাম জয়েন করার জন্য, তো উনি আর কি এই জন্য আসছেন এখানে এবং খুবই ভালো শাফিন ভাইকে দেখতে পাই এখানে। আমি আমার ওই ক্যামেরা অন করতে পারবো না, কারণ আমি যেহেতু যে ভ্যাকেশনে আসছি, ভ্যাকেশন না কাজে আসছি, তো আমি আসলে
ওয়েবকাম ছাড়া কথা বলতেছি। আচ্ছা, আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাবো অনারেবল ওয়ালিদ বিন হাবিব ভাইকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি অডিয়েন্সকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের এত আগ্রহ এত রেসপন্স পেয়ে আমরা অনেক কৃতজ্ঞ। আসলে আপনাদের জন্য এই আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ওয়েবিনারটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, and yeah, see you all everyone. Bye. বাই।